আহ, জৈব যৌগ এবং অজৈব যৌগের পার্থক্য নিয়ে আমরা ক্লাসটাকে শেষ করেছিলাম এবং পার্থক্যটা ভর্তি পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। এখান থেকে প্রতি বছর কি পরীক্ষায় প্রশ্ন কিন্তু কি থাকবে, 100 বার থাকবে। ওকে, তে শিক্ষার্থী বন্ধুগণ, চলো আমরা এখন শুরু করি জৈব যৌগের শ্রেণী বিভাগ। ওকে, আমি একটা একটা করে টপিক ধরবো, তোমরা একটা একটা করে টপিক কি করবে, কমপ্লিট করবে। শ্রেণী বিভাগ, ঠিক আছে, এটা 100% এখান থেকে প্রশ্ন এবছর আসবে বলে আমার ব্যক্তিগত অভিমত। তোমরা খুবই ভালো করে পার্থক্যটা পড়বে, খুবই ভালো করে। তো দেখো, জৈব যৌগের শ্রেণীটা শুরু হয়েছে শিকল কাঠামোর উপর ভিত্তি করে। তাহলে এটা কিসের উপরে বলো তো? শিকলের কাঠামো, ঠিক আছে, শিকলের কাঠামোর উপর ভিত্তি করে জৈব যৌগকে দুটো শ্রেণীতে আমরা ভাগ করে নিয়েছি। আমি মূল জিনিসগুলো ক্লিয়ার করে দিচ্ছি, তোমরা ডেফিনেটলি কি বাসায় বইটা পড়বে, পড়ে তোমাদের মতন করে তোমরা সবকিছু কি সুন্দর করে ক্লিয়ার করবে। ওকে, তাহলে শিকলের কাঠামোর উপর ভিত্তি করে জৈব যৌগ হচ্ছে দুই প্রকার। এটাকে আমরা বলি মুক্ত শিকল বা অ্যালিফেটিক। সেন্টেন্সগুলো ভালো করে লক্ষ্য করো, যে মুক্ত শিকল বা অ্যালিফেটিক। আমি ডেফিনিশনে যাব না, কারণ এগুলো তোমরা জানো, আমি মূল স্ট্রাকচারটা খালি দিব। আর আরেকটাকে আমরা বলি মুক্তর বিপরীত, তাহলে কি হবে? বদ্ধ। আর অ্যালিফেটিকের উল্টাটা আমরা বলবো বলায় আকার। দুটো জিনিস তোমরা লক্ষ্য করো। তাহলে শিকল কাঠামোর উপর ভিত্তি করে জৈব যৌগ কয় প্রকার? উত্তর হচ্ছে দুই প্রকার। কি কি? একটা মুক্ত শিকল আর একটা হচ্ছে বদ্ধ শিকল, বা একটা অ্যালিফেটিক, বা একটাকে বলি আমরা কি বলায় আকার। ওকে, আচ্ছা, এখন মুক্ত শিকল বা অ্যালিফেটিক গুলো বন্ধন প্রকৃতির উপর ভিত্তি করে এদেরকে কিন্তু আবার দুইটা শ্রেণীতে কিন্তু ভাগ করে কিন্তু নেওয়া হয়েছে। এই দুইটা ভাগের, ঠিক আছে, নাম হলো যথাক্রমে, একটাকে বলি আমরা সম্পৃক্ত, আর একটাকে বলি আমরা অসম্পৃক্ত। দেখো, একটা সম্পৃক্ত আর একটা অসম্পৃক্ত। সম্পৃক্তটা কিন্তু এটা কিন্তু মানে কি বলবো, যে সিগমা বন্ধন যুক্ত হবে, আর অসম্পৃক্তটা কিন্তু ডেফিনেটলি কি পাই বন্ধন যুক্ত কিন্তু হবে। ওকে, এখন এই সম্পৃক্তর একটা বৈশিষ্ট্য খালি তোমরা মনে রাখবে, সেটা হচ্ছে কি শিকলের দুই প্রান্ত যুক্ত হয় না। দুই প্রান্ত যুক্ত হয় না। আর অসম্পৃক্ত কি হবে? দুই প্রান্ত যুক্ত হয়। দুই প্রান্ত যুক্ত হয়। জাস্ট এই দুটো কথা তোমরা মনে রাখবা। সম্পৃক্তে কি থাকে? দুই প্রান্ত যুক্ত হয় না। আর অসম্পৃক্তে কি থাকে? দুই প্রান্ত কি হয়? যুক্ত হয়। আশা করি এই জিনিসটা কি তোমাদের কাছে ক্লিয়ার এবং কি পরিষ্কার। ওকে, এবং এইভাবে তোমরা একটু কি সিস্টেম করে করে কি পড়বে, আমার মনে হয় তাহলে তোমাদের কি প্রত্যেকটা বিষয় কি একদম কি ক্লিয়ার এবং পরিষ্কার হয়ে যাবে। ওকে, চলো এইবারটা এখন আমরা দেখব বদ্ধ শিকল বা বলায় আকার। ওকে, তো বদ্ধ শিকল বা বলায় আকার যেটা, এটাকে আমরা দুইটা শ্রেণীতে আমরা প্রধানত কি করেছি, আমরা ভাগ করে নিয়েছি। একটাকে বলা হয়েছে কার্বোসাইক্লিক, কারণ এই বদ্ধ বা বলায় আকার যৌগগুলা হচ্ছে কি সাইক্লিক যৌগ। এই শব্দটা তোমরা মনে রাখবে।
সাইক্লিক যৌগ, এই কথাটা মনে রাখবে। তাহলে এটাকে আমরা কি বলবো? কার্বোসাইক্লিক, কার্বোসাইক্লিক, এটাকে আমরা বলবো কি? কার্বোসাইক্লিক। আর ওইটাকে বলবো আমরা কি? হেটারোসাইক্লিক, এটাকে বলবো আমরা হেটারোসাইক্লিক। ওকে, তাহলে একটা হচ্ছে কি কার্বোসাইক্লিক, একটা হচ্ছে কিন্তু কি হেটারোসাইক্লিক। এখন দেখো এই জায়গায় একটু শব্দগুলো দেখো, তাহলে জিনিসগুলো বুঝতে সহজ হবে। এটা কার্বো আর এটা কিন্তু হেটারো। কার্বোসাইক্লিক যেটা, এটা আসলে আরেকটা নাম হচ্ছে কি অ্যালিসাইক্লিক। এর আরেকটা নাম হচ্ছে কি অ্যালিসাইক্লিক, অ্যালিসাইক্লিক। ঠিক আছে, ওকে। কার্বোসাইক্লিকের আরেকটা নাম হচ্ছে কি মানে সরি ভুল বলেছি, এটা হচ্ছে হোমোসাইক্লিক। সরি, এক্সট্রিমলি সরি, এটা হচ্ছে কি হোমোসাইক্লিক। ওকে, কার্বোসাইক্লিকের আরেকটা নাম হচ্ছে কি হোমোসাইক্লিক। তাহলে হোমো মানে কি একই, তার মানে এই বদ্ধে যে শিকল থাকবে সেই শিকলে শুধু কি থাকবে? কার্বন থাকবে, অর্থাৎ শুধু কার্বন দ্বারা গঠিত বদ্ধ শিকল বা বলয়াকার যৌগগুলাই হচ্ছে কি হোমোসাইক্লিক বা কার্বোসাইক্লিক। আর এইটা হচ্ছে কি হেটারোসাইক্লিকটা হচ্ছে কি এটা বদ্ধ শিকল, কিন্তু এই শিকলের মধ্যে হেটারো মানে কি ভিন্ন, হেটারো শব্দের অর্থ হচ্ছে কি ভিন্ন বা বিভিন্ন রকমের কি থাকবে? পরমাণু থাকবে। যেমন ধরো অক্সিজেন থাকতে পারে, নাইট্রোজেন থাকতে পারে, সালফার থাকতে পারে, এই জাতীয় কোন একটা মানে মৌল কি থাকবে শিকলের মাঝখানে কি হবে? ঢুকে যাবে, তখন এটা হয়ে যাবে তোমার কি হেটারোসাইক্লিক। ওকে, এখন দেখো কার্বোসাইক্লিক কিন্তু দুই প্রকার আছে। কার্বোসাইক্লিক আছে দুই প্রকার, একটাকে আমরা বলি কার্বো অ্যালিসাইক্লিক, আর একটাকে বলি কিন্তু অ্যারোমেটিক। তাহলে এটাকে বলবো কি কার্বো অ্যালিসাইক্লিক, আর এটাকে বলি আমরা কি অ্যারোমেটিক। তাহলে দেখো কার্বোসাইক্লিক দুই প্রকার, একটাকে বলবো কি আমরা কার্বো অ্যালিসাইক্লিক, আর আরেকটা হচ্ছে তোমার হচ্ছে কি অ্যারোমেটিক। ওকে, কমপ্লিট। আর হেটারোসাইক্লিকও হচ্ছে দুই প্রকার, একটাকে বলবো আমরা, ভালো করে দেখো, একটাকে বলবো আমরা হেটারো অ্যালিসাইক্লিক, আর একটাকে বলবো আমরা হেটারো অ্যারোমেটিক। এটা হচ্ছে কি হেটারো অ্যালিসাইক্লিক, আর একটা হচ্ছে কি হেটারো অ্যারোমেটিক, আর একটা হবে হেটারো অ্যারোমেটিক। আমার মনে হয় তোমাদের কাছে এই বিষয়টা কি ক্লিয়ার? তবে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে এটা 100% আমি দিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে কোনটা? এই বদ্ধ শিকল বা বলয়াকার কি যে সাইক্লিক যৌগগুলো আছে, এগুলো হচ্ছে কি সবচেয়ে বেশি কিন্তু কি গুরুত্বপূর্ণ। ওকে, তাহলে বদ্ধ শিকল বা বলয়াকার হচ্ছে কি দুই প্রকার। ঠিক আছে, এটা কিসের উপর এটা ভিত্তি করে? তোমরা একটু লক্ষ্য করে দেখো যে শিকলের গঠনের উপর ভিত্তি করে। তাহলে কি কি? একটা হোমোসাইক্লিক আর একটা হচ্ছে হেটারোসাইক্লিক। তাহলে হোমোসাইক্লিক আবার কয় প্রকার? দুই প্রকার। কি কি? কার্বো অ্যালিসাইক্লিক আর হচ্ছে অ্যারোমেটিক। আর হেটারোসাইক্লিক আবার দুই প্রকার, একটা হচ্ছে হেটারো অ্যালিসাইক্লিক আর একটা হচ্ছে কি হেটারো অ্যারোমেটিক। ওকে, তো আশা করি তোমরা ক্লাসিফিকেশনটা কি খুবই কি তোমরা ভালো করে তোমরা কি বুঝতে পেরেছো। ওকে, তাহলে আমার মনে হয় যে এখান থেকে তোমাদের এই যে উদাহরণগুলো আছে তোমাদের বইয়ে, অর্থাৎ এই যে এই শ্রেণীটুকুর উদাহরণ তোমরা কি করবে? খুবই ভালোভাবে তোমরা দেখবে। ঠিক আছে, খুবই ভালোভাবে দেখবে। আমার বিশ্বাস যে এই অংশটুকু থেকে ডেফিনেটলি কি আমি পরীক্ষায় কি তোমরা কমন পাবে। ওকে।
ওকে, আচ্ছা, ও সরি, আমি এখানে ভুল করেছি। দেখো, এই মুক্ত শিকলের বৈশিষ্ট্যটা হচ্ছে, এটা হচ্ছে কি দুই প্রান্ত যুক্ত হয় না, এটা হচ্ছে মুক্ত শিকলের। আর এই যে বদ্ধ শিকলেরটা হচ্ছে কি দুই প্রান্ত যুক্ত হয়। সরি, আমি আসলে এখানে লিখে ফেলে দিয়েছিলাম। দেখো, আমার মনে হয় এখন কি বিষয়টা কি ক্লিয়ার এবং পরিষ্কার হয়েছে। আর এগুলোর যেগুলো উদাহরণ তোমাদের দেওয়া আছে, এই উদাহরণগুলো কি তোমাদের বইয়ে দেখবে। ওকে, তাহলে অক্সিজেন শিকলের মধ্যে থাকলে কি হবে, নাইট্রোজেন থাকলে কি হবে, আর সালফার থাকলে কি হবে। দেখো, অক্সিজেন যুক্ত যদি হয় তাহলে এখানে দুটো যৌগ তোমরা পাবে। ঠিক আছে, আমি আসতেছি ওই জায়গাটুকুতে। ঠিক আছে, আমি হেটারাইজ অ্যালিসাইক্লিকটা আরেকটু কি বেশি বেশি কি তোমাদেরকে একটু গুরুত্বপূর্ণ, আমি এই জায়গাটুকু নিয়ে আমি একটু কি আলোচনা করি। এখন কি ক্লিয়ার হয়েছে? ওকে, দেখো, এই জায়গাটুকু এখন আমি একটু ভালোভাবে কি জিনিসটা একটু নিয়ে আসার চেষ্টা করি। দেখো, তোমরা একটু খেয়াল করে দেখো। দেখো, এটা একটা অক্সিজেন যুক্ত, আর ঠিক আছে। ওকে, এখানে 2, এখানে 2, এখানে H, এখানে H, এখানে H, এখানে H। আচ্ছা, তোমরা একটু জিনিসটা দেখো, এই যৌগটা এবং এই যৌগটা, দেখো, এটা হেটারো অ্যালিসাইক্লিক, কিন্তু এটা হচ্ছে হেটারো অ্যারোমেটিক। এটাকে বলি আমরা ইথিলিন অক্সাইড। নামটা একটু লক্ষ্য করো, ইথিলিন অক্সাইড। এটা হচ্ছে একটা মিশ্র ইথার, বা এটাকে আবার এটা একটা বলা হয়, এটা কিন্তু একটা চাক্রিক ইথার। ওকে, এর নাম হচ্ছে ইপক্সি ইথেন, ইপক্সি ইথেন। ওকে, এই নামগুলো তোমরা খুব ভালোভাবে মনে রাখবে। আর এটা হচ্ছে তোমার ফিউরান। ফিউরান এটা হচ্ছে একটা অ্যারোমেটিক যৌগ, এটা হচ্ছে একটা অ্যারোমেটিক কম্পাউন্ড। জিনিসগুলো যেন মনে থাকে, এটা হচ্ছে একটা অ্যারোমেটিক কম্পাউন্ড। ওকে, সেম জিনিস, শুধু কি হবে, এই যে দেখো, অক্সিজেনের জায়গাতে যদি সালফার হয়, দেখো এখানে সেম জিনিস, তোমরা একটু লক্ষ্য করে দেখো, সেম জিনিস, এই বৈশিষ্ট্যগুলো তোমরা একটু মনে রাখো। দেখো, দেখো সেম জিনিস, তাহলে শুধু কি হয়েছে, অক্সিজেনের জায়গাতে কি হয়ে গেছে, সালফার হয়ে গেছে। ওকে, যখনই সালফার আসবে তখনই নাম হয়ে যাবে কিন্তু থায়ো। ঠিক আছে, তাহলে এটা কি ফিউরান, আর এটা কি থায়োফিন। থায়োফিন, তাহলে দেখো, ফিউরানটা কখন থায়োফিন হলো, যখন এখানে কি সালফার চলে আসলো। এটাও কিন্তু একটা অ্যারোমেটিক কিন্তু কি কম্পাউন্ড, এটাও একটা অ্যারোমেটিক কম্পাউন্ড। ঠিক আছে, এটাও কিন্তু একটা অ্যারোমেটিক কম্পাউন্ড। ঠিক আছে, আরেকটা মজা দেখো, এইবারটা দেখো, 1 2 3 4 5 6। ঠিক আছে, এখানে একটা নাইট্রোজেন হবে। আমি ধারাগুলো একটু তোমাদেরকে ক্লিয়ার করে দিই। দেখো, হাইড্রোজেন, 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 হাইড্রোজেন। এটা কিন্তু পিরিডিন, এটা কিন্তু একটা ক্ষারক। ডেফিনেটলি এটা কিন্তু একটা জৈব কিন্তু ক্ষারক। ঠিক আছে, তাহলে দেখো, ফিউরান, থায়োফিন,
এবং পিরিডিন, এটা একটা জৈব ক্ষারক, এটাও কিন্তু একটা অ্যারোমেটিক কিন্তু কম্পাউন্ড, এটা কিন্তু একটা অ্যারোমেটিক কিন্তু কম্পাউন্ড, এটা কিন্তু একটা কি অ্যারোমেটিক কম্পাউন্ড, এটাও কিন্তু একটা কিন্তু কি অ্যারোমেটিক কিন্তু কি কম্পাউন্ড। আমার মনে হয় এই দুইটা জিনিস কিন্তু কি তোমাদের কাছে কি ক্লিয়ার এবং পরিষ্কার হয়েছে। ওকে, তে যখনই কি থাকবে অক্সিজেন, নাইট্রোজেন, সালফার, এগুলো যখন কি থাকবে কার্বন শিকলের মধ্যে ঢুকে যাবে, তখনই সেগুলো হয়ে যাবে কিন্তু হেটারোসাইক্লিক। একটা হেটারোসাইক্লিক দুই রকমের হয়, একটা হেটারো অ্যালিফেটিক হয়, হেটারো অ্যালিসাইক্লিক হয়, আর একটা হেটারো অ্যারোমেটিক হয়। এই যে ফিউরান, থায়োফিন, পিরিডিন, এগুলো সবগুলো কিন্তু হেটারো অ্যারোমেটিক, আবার এগুলো কিন্তু বদ্ধ শিকল, আবার এগুলো কিন্তু হেটারো মানে কি অ্যারোমেটিক, আর এটা কিন্তু হচ্ছে এটা টোটালি কিন্তু হেটারো অ্যালিসাইক্লিক, এটা টোটালটাই হচ্ছে হেটারো অ্যালিসাইক্লিক। কিন্তু আর এখানে কয়েকটা জিনিস একটু লক্ষ্য করো, দেখো এটা কিন্তু বেনজেন, এটা কিন্তু এটা শুধু কিন্তু কি অ্যারোমেটিক, এটা কার্বোসাইক্লিক কিন্তু অ্যারোমেটিক, বা এটা হোমোসাইক্লিক কিন্তু এটা অ্যারোমেটিক। আচ্ছা এইবারটা দেখো, এটার নাম হচ্ছে কি তোমরা জানো যে এটার নাম হচ্ছে কি ন্যাপথালিন। এটা 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 কিন্তু অ্যারোমেটিক, বাট এটা কিন্তু মানে কি বলবো যে অ্যালিসাইক্লিক অ্যারোমেটিক। আরেকভাবে যদি বলি এটা হোমোসাইক্লিক কিন্তু অ্যারোমেটিক। এর আরেকটা নাম আছে মথ বলস। ন্যাপথলিনের আরেকটা নাম হচ্ছে মথ বলস। এটাকে মথ বলস নামে কি ডাকা হয় কাকে? এই তোমার হচ্ছে কি ন্যাপথালিনকে। ঠিক আছে, ওকে, তাহলে এটা বেনজিন, এটা কিন্তু কি ন্যাপথালিন, এটা যেন মনে থাকে। এই জিনিসগুলো তোমরা একটু কি খেয়াল রাখবে যে কে কোন শ্রেণীর অন্তর্ভুক্ত, কে কোন শ্রেণীর উদাহরণ, এই জিনিসগুলো মনে রাখবে। তাহলে এখানে কি কি জিনিস পড়বে তোমরা? কোন শ্রেণীর অন্তর্ভুক্ত এটা পড়বে। 2 নাম্বার পড়বে কোন শ্রেণীর উদাহরণ, এটা দেখবে। আর আরেকটা দেখবে যে মানে কি বলা হয় যে স্পেসিফিক ভাবে দেখবে যে সেগুলো কি বদ্ধ শিকল অ্যালিফেটিক না বদ্ধ শিকল অ্যারোমেটিক, এই জিনিসটা দেখবে যে বদ্ধ শিকল মানে সরি বদ্ধ শিকল বা তুমি এটাকে বলবে কি কার্বোসাইক্লিক না বদ্ধ শিকল হেটারো, মানে কি বলবো যে হেটারো অ্যারোমেটিক অথবা হেটারো কি বলা হয় সাইক্লিক। ঠিক আছে, তোমরা এইভাবে জিনিসগুলো কি একটু পড়বে। জাস্ট এটা আমি পড়ার একটা কি থিম দিলাম, অন্য কিছু কিন্তু কি এখানে কিন্তু নয়। ওকে, তা আশা করি তোমরা এই জিনিসটাকে ভালোভাবে তোমরা কি বুঝতে পেরেছো এবং এখান থেকে খুবই খুবই কি গুরুত্বপূর্ণ কিন্তু কি প্রশ্ন পরীক্ষায় আসবে। ওকে, আচ্ছা এরপরে আমরা নেক্সট টপিক যাব, সেটা হচ্ছে যে 2.1.1। ঠিক আছে, আমরা এই টপিকে দেখব জৈব যৌগের বন্ধন প্রকৃতি। নেক্সট টপিক জৈব যৌগের বন্ধন প্রকৃতি। ঠিক আছে, আমরা এই টপিকটা এখন আমরা পড়ব। ওকে, এই টপিকটার মধ্যে খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস আছে, একটা হচ্ছে একটা সাল আছে 1916 সাল। বিজ্ঞানী লুইস, বা সংক্ষেপে এটাকে বলি আমরা কিন্তু হচ্ছে কি লুই আছে। 1916 সালে লুই কি করে ইনার একটা অবদান আছে, সেটা হচ্ছে কি জৈব যৌগের বন্ধন মানে কিন্তু এটা কিন্তু সমযোজী বন্ধন। ঠিক আছে, এটা হচ্ছে সমযোজী বন্ধন। ইনি কি করেন এই
সমযোজী বন্ধনের ইলেকট্রনীয় মতবাদ কিন্তু কি করে, প্রকাশ করে। ঠিক আছে, এখানে একটা শব্দ মনে রাখবে যে ইলেকট্রনীয় কি করে, মতবাদ কিন্তু এখানে সে কিন্তু কি করে, প্রকাশ করে। ওকে, তোমরা অবশ্যই কি এই বিষয়ে কি কেমিস্ট্রি ফার্স্ট পার্টের 3 নাম্বার অধ্যায়ে তোমরা কিন্তু এগুলো অনেক ডিটেইলস কিন্তু কি তোমরা কিন্তু পড়েছো। ওকে, তো এই জায়গাটুকু থেকে কিছু ইম্পর্টেন্ট কিছু জিনিস আছে যেগুলো খুবই ইম্পর্টেন্ট, আমি জিনিসগুলো একটু ক্লিয়ার করে দিচ্ছি, তোমরা একটু লক্ষ্য করো, তাহলে জিনিসগুলো একটু বুঝতে তোমাদের একটু সহজ হবে। ঠিক আছে, তোমরা একটু দেখো, আমি জিনিসগুলোকে একটু কি আমার মতন করে একটু কি আমি উপস্থাপন করি, তাহলে জিনিসগুলো কি একটু বুঝতে তোমাদের কি হবে, সহজ হবে। দেখো জিনিসগুলো কি তোমরা একটু লক্ষ্য করে দেখো। তোমরা কয়েকটা জিনিস একটু খেয়াল করবে, এটা শর্টটা করে নাও। যৌগের নাম, এখানে আসবে হচ্ছে কি সংকেত, আর এখানে আসবে সমযোজী বন্ধন সংখ্যা। ওকে, তোমরা একটু খেয়াল করো, যৌগের নাম, সংকেত এবং সমযোজী বন্ধন সংখ্যা। ওকে, এগুলো মানে আসলে তোমাদেরকে আমি জাস্ট থিমগুলো দিচ্ছি, এগুলো তোমরা যে যত বেশি ভালো পড়বে, যে যত বেশি ভালো শিখবে, সে কিন্তু তত বেশি কি মানে সঠিক উত্তর দিবে। কারণ মনে রাখবা যে পরীক্ষায় কিন্তু তোমাদের জানা প্রশ্নগুলো কিন্তু ভুল হয়ে যাবে, অজানা কিন্তু কোনো প্রশ্ন কিন্তু ভুল হবে না। ঠিক আছে, আর 2 নম্বর বিষয়টা হচ্ছে যে পরীক্ষায় যে প্রশ্নগুলো হবে অনেক সহজ এবং অনেক ইজি কোশ্চেন হবে, এটা ভাবার যেমন সুযোগ নেই, আবার অনেক কঠিন কোশ্চেন হবে এটা ভাবারও কিন্তু কোনো সুযোগ নেই। আসলে পরীক্ষায় যে প্রশ্নগুলো হবে সবগুলো বইয়ের মধ্যে থেকেই হবে, মেন বইয়ের ভিতর থেকেই সব প্রশ্নগুলো হবে। আসলে তুমি যেটা ভুল করবে সেটাই তোমার কাছে কঠিন হবে, আর যেটা সঠিক করবে সেটাই তোমার কাছে কিন্তু কি ইজি উত্তর হবে। তো এটা হচ্ছে আমাদের মানসিক বা আমাদের হচ্ছে সাইকোলজিক্যাল, এটা হচ্ছে কি একটা বিষয়, কিন্তু আমাদেরকে যেটা করতে হবে যে সর্বোচ্চ আমরা যেন কি নির্ভুল উত্তরটা কেন কি দিয়ে আসতে পারি। ওকে, আর আরেকটা জিনিস মনে রাখবে, যত বেশি পরিশ্রম করবে তত বেশি তুমি কিন্তু কি ফিডব্যাক পাবে। ঠিক আছে, এটা একটা বিষয় আমি একদিন একটা মোটিভেশন দিব। ঠিক আছে, সে মোটিভেশন থেকে তোমরা কি বুঝতে পারবে যে কত দূর আমাদেরকে এগোতে হবে। তো দেখো, যৌগের নাম হচ্ছে মিথেন। আমি সব ধরনের জিনিসগুলো আমি দেখা দিচ্ছি, এটা হচ্ছে কি মিথেন। ঠিক আছে, এখানে সমযোজী বন্ধন আছে তাহলে কয়টা, উত্তর হবে কিন্তু 4টা, এটা মনে রাখবা। এখানে সমযোজী বন্ধন আছে কিন্তু 4টা। ওকে, এরপর আসবে ইথেন। ইথেন, ইথেনের H2C6। ওকে, দেখো মাথায় রাখবা, কার্বন যদি একটা বাড়ে তা হাইড্রোজেন কিন্তু 2টা বাড়ে। ঠিক আছে, তাহলে দেখো কার্বন যদি একটা বাড়ে হাইড্রোজেন কিন্তু 2টা বাড়ে, তাহলে 2 আর 1 কত, 3টা বেড়েছে, তাই 4 এর সাথে 3 যোগ করে দিবে, তাহলে কত হবে 7। হিসাবটা ক্লিয়ার? কারণ আমাদের মূল যৌগ তো কি মিথেন, তাহলে মিথেনে 4টা আছে, এটা তো আর মনে করো কি আমার তো মুখস্থ করার দরকার নেই, অটোমেটিক্যালি হয়ে যাবে। দেখো মিথেনের সাথে ইথেন, তাহলে ইথেনে কি হচ্ছে দেখো, একটা কার্বন বেড়েছে আর 2টা কিন্তু হাইড্রোজেন বেড়েছে, তাহলে মোট এখানে কয়টা পরমাণু বেড়েছে, 3টা, তাই 4 এর সাথে 3 যোগ করে দেব, তাহলে কিন্তু কি 7টা কিন্তু হয়ে যাবে। দেখো আমি জিনিসটা একটু কি তোমাদেরকে ভেঙে দেখাই, তাহলে তোমাদের কি একটু মনে রাখাটা কি সহজ হবে। এটা কিন্তু মিথেন, তাহলে ইথেন কি এটা, তাহলে দেখো ওকে, তাহলে এইটুকু তো ছিলই, এইটুকু তো ছিলই, তাহলে এই যে একটা কার্বন যুক্ত হচ্ছে এর জন্য 1 2 3টা বন্ধন বেড়ে গেছে, তাই হয়ে গেছে কয়টা, 7টা। ওকে, তাহলে মিথেন গেল, ইথেন গেল, এরপরে চলে আসলো প্রোপেন। প্রোপেন, তাহলে প্রোপেন কি C3H8। তাহলে দেখো এখানে 2টা ছিল, তাহলে এখানে একটা বেড়েছে, তাহলে কি এখানে একটা কার্বন বেড়েছে, এখানে হাইড্রোজেন ছিল 6টা, এখানে বেড়েছে, এখানে হয়েছে কত 8টা, তাহলে 2টা বেড়েছে, তাহলে 2টা হাইড্রোজেন বাড়লো, তাহলে মোট বেড়েছে কয়টা, 3টা, তাহলে 7 এর সাথে 3 যোগ করো, তাহলে কিন্তু 10টা হয়ে যাবে। তোমরা দেখো 1 2 3, তাহলে দেখো এইটুকু তো আমাদের ছিলই, তাহলে কি শুধু দেখো এইটুকু বেড়েছে, তাহলে 1 2 3। আমার মনে হয় এই 3টা জিনিস তোমরা খুবই মনোযোগ সহকারে থাকবে। এখানে হয়তো বা প্রশ্ন হতে পারে নিচের কোন অণুটিতে 4টা সমযোজী
মানে সমযোজী বন্ধনের সংখ্যা 4, তখন উত্তর দেবে কি মিথেন। এখন সেটা সংকেত দিয়েও দিতে পারে, আবার বানান করেও দিতে পারে, যে কোনো ভাবে এটা দিতে পারে। যদি বলে যে প্রোপেনের সমযোজী বন্ধনের সংখ্যা কত, তাহলে তোমাকে উত্তর দিতে হবে কয়টা? 10টা। ঠিক আছে, তা আমার মনে হয় যে এই বিষয়গুলো কি তোমরা অনেকখানি কি একটু সহজ ভাবে কি তোমরা বুঝতে পেরেছো। এটাকে অনেক ভাবে ব্যাখ্যা করা যায়। ঠিক আছে, আবার দেখো এই দুটা যোগ করো, 8 আর 3 কত? 11। এখান থেকে তাহলে হাইড্রোজেন এবং কি কার্বনের সংখ্যার যোগফল থেকে 1 বাদ দিবে, তাহলেও বের হবে। দেখো 6 আর 2 কত? 8। হাইড্রোজেন এবং অক্সিজেনের হাইড্রোজেন এবং কি কার্বনের সংখ্যার যোগফল থেকে 1 বাদ দেবে, তাহলেও কিন্তু কি তোমার কিন্তু কি বের হয়ে কিন্তু আসবে। ঠিক আছে, তো আমার মনে হয় যে এটা যদি তুমি বুঝতে পারো, যে কোনো ভাবে এটা কি তুমি প্রকাশ করতে পারো। কি জিনিসটা কি ক্লিয়ার হয়েছে তোমাদের কাছে? ওকে, এছাড়া দেখো আমাদের আরো গুরুত্বপূর্ণ দুটো যৌগ আছে। একটাকে বলবো আমরা ইথিলিন, ইথিলিন বা এটা হচ্ছে তোমার কি ইথিন। দেখো ইথিলিন বা ইথিন, তাহলে সংকেতটা কি? C2H4। ঠিক আছে, এখানে C2H4 আছে, তাহলে এখানে মোট সমযোজী বন্ধনের সংখ্যা আছে কয়টা? দেখো এই যে শিখালাম 6 আর 2 কত? 8, 1 বাদ দাও, তাহলে কত? 7। 3 আর 8 কত? 11, 1 বাদ দাও, তাহলে কত? 10। 4 আর 2 কত? 6, 1 বাদ দাও, তাহলে কত হবে? 5। তাহলে এখানে চলে আসবে কিন্তু 5টা। ওকে, তাহলে এটা হলো ইথিলিন। ওকে, এরপর আসো মিথানল। ঠিক আছে, এরপর আসো মিথানল। তাহলে মিথানলে কি আছে? CH3OH আছে। ওকে, CH3 কি আছে? OH আছে। ওকে, তাহলে দেখো এটা কিন্তু মিথানল, মিথানলও আছে কিন্তু 5টা। মিথানলও আছে কয়টা? 5টা। ঠিক আছে, তাহলে তোমরা খেয়াল করে দেখো কোনটাতে কয়টা করে সমযোজী বন্ধন আছে। আমার মনে হয় জিনিসটা কি ক্লিয়ার। ওকে, এই যে দেখো। ওকে, তাহলে কি 1 আর 4 কত? 5 আর 1 কত? 6। তাহলে মোট যোগফল থেকে 1 বাদ দাও, তাহলেই কিন্তু কি বের হয়ে কিন্তু চলে আসবে। ওকে, আমি কি বুঝতে পারছি? তার মানে কোন মানে জৈব যৌগের অণুতে কয়টা সমযোজী বন্ধন আছে, আমাদের যে কয়টা উদাহরণ লাগবে আমি সেই কয়টা উদাহরণের নাম দিছি, আমি সংকেত দিছি, তোমরা ইজিলি কি এখান থেকে বের করে নিতে পারবে। তাহলে এখানে একটা খালি সূত্র মনে রাখবে যে জৈব যৌগের অণুতে যতটা কি আছে পরমাণু আছে, সেই মোট পরমাণুর সংখ্যা থেকে তোমরা 1 বাদ দিবে, তারাই কিন্তু কি সমযোজী বন্ধনের সংখ্যা বের হয়ে যাবে। মিথেন সব সময় ব্যতিক্রম, ওটা মনে রাখবে। ওকে, তাহলে 6, তাহলে আমরা 6 আর 2 8, 1 বাদ দিলে 7, 8 আর 3 11, 1 বাদ দিলে কত? 10, 2 আর 4 কত? 6 বা 1 বাদ দিলে কত? 5। দেখো একটা কার্বন, তাহলে 1, 4টা হাইড্রোজেন 5 আর অক্সিজেন 1, 6, 1 বাদ দাও, দেখো 5 কিন্তু কি চলে আসলো। ওকে, তা আশা করি তোমরা এই বিষয়গুলো কি খুবই কি মনোযোগ সহকারে কি এগুলো অবশ্যই তোমরা কি করবে? ফলো করবে। ওকে, তা আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা এই জায়গাটুকু কি অনেক ভালোভাবে কি তোমরা মনে রাখবে, কারণ এগুলো থেকে কিন্তু কি পরীক্ষায় কিন্তু প্রশ্ন আসবে, দেখো আসবে। ওকে, এরপরে আমরা চলে আসব এই অনুচ্ছেদেরই আরেকটা গুরুত্বপূর্ণ যেটা জিনিস আছে, সেটা হচ্ছে কি 2.1.3 নাম্বার অনুচ্ছেদ। দেখো 2.1.3 নাম্বার অনুচ্ছেদে তোমরা এখন চলো। 2.1.3 নাম্বার যে অনুচ্ছেদ আছে, এই অনুচ্ছেদ থেকে আমাদের কয়েকটা জিনিস খুবই কি এটা গুরুত্ব দিয়ে আমাদেরকে দেখতে হবে। সেটা হচ্ছে দেখো আধুনিক অরবিটালের অধিক্রমণের দুটো থিওরি আছে। একটাকে বলি আমরা ভিভিটি থিওরি, আর একটাকে বলি আমরা কিন্তু মড থিওরি। তোমরা একটু দেখো, একটা ভিভিটি থিওরি আর একটা কিন্তু মড থিওরি। তো যেটা ভিভিটি থিওরি সেটা হচ্ছে কি ভ্যালেন্সি বন্ড থিওরি। এটা হচ্ছে ভ্যালেন্সি, এটা বন্ড, আর এটা হচ্ছে কি থিওরি। আর এটা হচ্ছে কি মলিকুলার অরবিটাল, এটা হচ্ছে থিওরি। ঠিক আছে, ওকে, এই তিনটা জিনিস তোমরা মনে রাখবে। এটা হচ্ছে যোজনী বন্ধন মতবাদ, আর এটা হচ্ছে কিন্তু আণবিক অরবিটাল মতবাদ। কি ঠিক আছে কতটুকু? ওকে, এটা হচ্ছে যোজনী বন্ধন মতবাদ, আর এটা হচ্ছে আণবিক অরবিটাল মতবাদ, অর্থাৎ কি ভ্যালেন্সি বন্ড থিওরি আর মলিকুলার অরবিটাল থিওরি। এই দুটো জিনিসই হচ্ছে কিন্তু কি আধুনিক তোমার হচ্ছে কি সমযোজী বন্ধনের এটা হচ্ছে কি মানে কি বলা হয় যে থিওরি। তে আমরা আসলে এই থিওরিটা আমরা পড়ব বা এই সম্পর্কে আমরা কিন্তু ডিটেইলস আমরা পড়েছি কিন্তু কেমিস্ট্রি ফার্স্ট পার্টে
এটা হচ্ছে সমযোজীর আমরা যে বন্ধন পড়েছি, আমরা সেখানে কিন্তু কি এই জিনিসটা কিন্তু পড়েছি, এবং এখান থেকে কিন্তু কি সিগমা বন্ধন, পাই বন্ধন, সিগমা বন্ধন, পাই বন্ধনের এই কনসেপ্টগুলো কিন্তু আমরা এখান থেকে কিন্তু শিখেছি। তো এখন আমি যেটা আলোচনা করব সেটা হচ্ছে কি, দেখো এই যে মলিকুল অরবিটাল থিওরি বা আণবিক অরবিটাল তত্ত্বের গঠনের কিন্তু কতগুলো নীতি আছে, এখানে কতগুলো নীতি আছে, ঠিক আছে, গঠনের কতগুলো কি আছে, নীতি আছে, ঠিক আছে। বা এটাকে আরেক ভাবে যদি বলি তাহলে আমার কি আছে, প্রয়োজনীয় কি আছে, শর্ত আছে। এই টপিকগুলো থেকে না প্রশ্নগুলোকে কি করে, এগুলো থেকে সাধারণত কি সত্য মিথ্যা টাইপের কিন্তু কি প্রশ্ন হয়। আবার এখান থেকে প্রশ্ন হয় যে কোনটি সঠিক নয়, এই টাইপের প্রশ্নগুলো হয়। একটু ব্রড টাইপের প্রশ্নগুলো এই জায়গাগুলো থেকে হয়ে থাকে। এই জন্য এই জায়গাগুলোর প্রতি একটু বেশি বেশি কি মনোযোগী হতে হবে। ওকে, এখন দেখো মলিকুলার অরবিটাল থিওরি বাংলা হচ্ছে কিন্তু আণবিক অরবিটালের গঠনের হচ্ছে প্রয়োজনীয় শর্ত। ভাষাটা দেখো, তাহলে ভাষাটা হচ্ছে কি, আণবিক অরবিটাল দেখো গঠনের প্রয়োজনীয় শর্ত। জিনিসটা একটু লক্ষ্য করে দেখো, আণবিক অরবিটাল গঠনের প্রয়োজনীয় শর্ত মানে কি কি শর্তগুলো লাগে, ঠিক আছে। এই শর্তগুলোর জন্য তোমরা একটু যা কিছু হোক একটা জিনিস মনে রাখবে, শুধু কি করবে, অ দিয়ে মনে রাখবো, এগুলা অ দিয়ে মনে রাখবো। কি বললাম বলো তো, অ দিয়ে মনে রাখবো, ঠিক আছে, এটা মনে রাখবা, অ দিয়ে মনে রাখবো। আমাদের অন্য কোনো কিছু দিয়ে মনে রাখার কি দরকার নেই, আমরা শুধু অ দিয়ে মনে রাখবো। ওকে, তাহলে অ দিয়ে কি, দেখো এখন অ দিয়ে কি হবে, দেখো অ দিয়ে যেটা হবে, তোমরা একটু জিনিসটা একটু লক্ষ্য করো, ঠিক আছে। অ দিয়ে কি হবে, অ দিয়ে হচ্ছে কি আণবিক অরবিটাল। তাহলে অ দিয়ে হচ্ছে কি আণবিক অরবিটাল হচ্ছে। তাহলে অ দিয়ে কি হচ্ছে, আণবিক অরবিটাল হচ্ছে। তাহলে আণবিক অরবিটাল গুলো কি হবে, অবশ্যই কি হবে, অর্ধপূর্ণ হতে হবে। তাহলে এখানে অর্ধপূর্ণ কথাটা আমরা মনে রাখবো, অর্ধপূর্ণ। ওকে, দেখো সেন্টেন্স গুলো তোমরা একটু লক্ষ্য করবে। আর আমি যখন পড়াবো আমি তোমাদেরকে বলে দিয়েছি মেন বইটা কি সবসময় পাশে রাখবে। আর যেহেতু আমি অনুচ্ছেদ গুলো উল্লেখ করে যাচ্ছি, তাহলে আর বইটা যেহেতু দাগিয়ে দেওয়া আছে তোমাদের, তাহলে সুতরাং কি বইটা পাশে রাখলে এই আমার পড়ানোর টেকনিকটা যদি তোমরা ভালোভাবে যদি কি ফলো করো, আমার বিশ্বাস যে কি আচ্ছা দেখো, ওকে একটু লক্ষ্য করো, দেখো তাহলে আমি যেটা বলতে চাচ্ছিলাম সেটা একটু কি তোমরা একটু বোঝার একটু কি চেষ্টা করো, দেখো জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। তাহলে আণবিক অরবিটাল গঠনের শর্তগুলো কি, যে অরবিটাল গুলো আণবিক অরবিটাল গঠন করবে সেগুলো কেমন হতে হবে, অর্ধপূর্ণ হতে হবে। যেটা আমি বলতে চাচ্ছিলাম যে তোমরা যেটা করো যে সেটা হচ্ছে কি, যে তোমরা সব সময় কি করবে, মেন বইটা নিয়ে কি করবে, পড়তে বসবে। কি বললাম বলো তো, মেন বইটা নিয়ে তোমরা কি করবে, পড়তে বসবে। কারণ মেন বইটা নিয়ে পড়তে বসলে হবে কি, জিনিসটা একটু বোঝো, যেহেতু আমি টপিক উল্লেখ করে করে পড়াচ্ছি, আর যেহেতু তোমাদের মেন বইটা কি টপিকে কি করা আছে, দাগিয়ে দেওয়া আছে, তাহলে সুতরাং মেন বইটা থাকলে হবে কি, এই যে আমি পড়িয়ে দিয়ে যাচ্ছি, টেকনিক গুলো শিখিয়ে দিয়ে যাচ্ছি, তোমরা শুধু কি করবে, জাস্ট ওই মানে কি ওই পড়াটা জাস্ট কি তুমি ওইভাবে কি একটু পড়ে নিবে, তাহলে জিনিসগুলো কি ক্লিয়ার হয়ে যাবে। তাহলে দেখো, তাহলে আণবিক অরবিটাল গুলো কি হবে, অর্ধপূর্ণ হতে হবে। এটা গেল 2 নাম্বার। এরপর আসো আণবিক অরবিটাল গুলো, ঠিক আছে, আমি বলছি অ দিয়ে মনে রাখতে হবে,
এগুলা কিন্তু একই রূপ হতে হবে, তার মানে এগুলা অনুরূপ হতে হবে, এগুলা অনুরূপ হবে। আমি কি বিষয়টাকে বুঝতে পারছি? ওকে, এবার আসো আণবিক অরবিটাল। দেখো আণবিক অরবিটাল গুলো কি হবে, একে অপরের সাথে কি করবে, অধিক্রমণ করবে, অধিক্রমণ কিন্তু করবে। সবকিছু কিন্তু দেখো মানে একটু কি মানে পজিটিভলি কি বিষয়গুলো আসতেছে, ঠিক আছে? ওকে, আর আণবিক অরবিটাল গুলোর ঠিক আছে একটু ঘূর্ণন গুলো কেমন হবে, একটু বিপরীত হবে। আণবিক অরবিটালের ইলেকট্রনের কি ঘূর্ণন বিপরীত হবে, ঠিক আছে? এই জায়গাতে একটু কি ব্যতিক্রম আছে, ঘূর্ণন কি হবে, বিপরীত হবে, ঠিক আছে? ঘূর্ণনটা বিপরীত হবে। ওকে, তাহলে দেখো আণবিক অরবিটাল গঠনের প্রয়োজনে যে শর্তগুলো, এই শর্তগুলো আমরা সবকিছু কি দিয়ে মনে রাখবো, অ দিয়ে। তাহলে অতে কি হবে, আণবিক অরবিটাল গুলো কেমন হবে, অর্ধপূর্ণ হবে। অ দিয়ে কি হবে, অনুরূপ হবে। অ দিয়ে কি হবে, অধিক্রমণ হবে। অ দিয়ে কি হবে, ঘূর্ণন বিপরীত হবে। ওকে, আমি কি বিষয়টা কি বুঝতে পেরেছি? আমার মনে হয় যে এই জায়গাটুকু ক্লিয়ার। ওকে, কি বলো, পড়াটা কি সহজ হয়েছে না কঠিন হয়ে গেল? একটু কমেন্ট করে আমাকে জানাও, ঠিক আছে? পড়াগুলো কি কঠিন হলো না সহজ হলো, আমাকে একটু জানিয়ে দাও, বলো, একটু জানিয়ে দাও। আমার মনে হয় যে বিষয়গুলো কি অনেক অনেক সহজ হয়ে গেছে। চলো, এই টপিকেরই গুরুত্বপূর্ণ একটা ছক আছে। ওকে, ছক মানে কি, সিগমা বন্ধন ও পাই বন্ধনের কি আছে, পার্থক্য আছে। দেখো সিগমা বন্ধন ও পাই বন্ধনের একটা কি আছে, পার্থক্য আছে। ওকে, এই পার্থক্যটা খুবই খুবই ইম্পর্টেন্ট। এখান থেকে যে টাইপের প্রশ্নগুলো হয়, অধিকাংশ প্রশ্নগুলো হয় কোনটি সত্য কোনটি মিথ্যা, তারপরে এখান থেকে কি হয়, একটু ব্রড টাইপের প্রশ্নগুলো কি একটু বেশি হয়। এই জায়গাগুলো খুবই খুবই কিন্তু কি গুরুত্ব দিয়ে কিন্তু তোমরা পড়বে। তো এখানে আমি একটা টেকনিক শিখিয়ে রাখি, সিগমা বন্ধনের জিনিসগুলো যদি জানো তাহলে পাই গুলো পড়ার কোনো দরকার নাই, আর পাই যদি তুমি পড়ো তাহলে সিগমা পড়ার কোনো দরকার নাই। তোমরা যে কোনো একটা জিনিসকে তোমরা ভালো করে পড়ো, হয় সিগমা ভালো করে পড়ো না হলে পাই ভালো করে পড়ো। ওকে, তে তোমরা সব সময় বইলে পড়তে বসবে, আমি বারবার করে বলে দিচ্ছি। তাহলে আমরা সিগমা বন্ধনটা আমরা পড়বো। দেখো সিগমার যা কিছু আছে এটাকে দুনতা স দিয়ে আমরা পড়বো। ওকে, তাহলে আণবিক অরবিটালের যেমন আমি অ দিয়ে পড়েছি, তাহলে সিগমা গুলোর আমি কি করব, দুনতা স দিয়ে পড়বো, ঠিক আছে? ওকে, এখন এই দুনতা স তে কি কি জিনিস আসবে? ওকে, দেখো দুনতা স তে হচ্ছে কি সিগমা, দুনতা স তে হবে কি সিগমা। তাহলে সিগমা গুলো কেমন হয়, একই সরল রেখায় হয়, একটা সরল রেখায় হয়, ঠিক আছে? তোমরা বইটা যদি পাশে রাখে এখন যদি পড়তে না, তোমাদের অনেক সহজ হয়ে যেত। বইটা পাশে আছে তোমাদের, এই বইটা তোমাদের কাছে আছে, একটু কমেন্ট করে আমাকে জানাও তো, বই তোমাদের কাছে আছে কিনা, বইটা তোমাদের কাছে আছে কিনা আমাকে একটু জানাও, কমেন্টে জানাও, বই কাছে আছে কিনা একটু জানাও। বই সাথে নিয়ে পড়তে হবে, তাহলে জিনিসগুলো ইজি হয়ে যাবে। দেখি নিশাত ইসলাম নুরির আইডি থেকে লেখছে আছে স্যার। তাবাসসুম শাম্মী, জি স্যার, মাত্র 2 জনের কাছে বই আছে, এটা কমপ্লিট করো। তাসনিয়া তাসনিম, জি স্যার আছে। বই সব সময় কাছে রেখে পড়বে, তাহলে পড়াটা ক্লিয়ার হয়ে যাবে। বই পাশে আছে। সুবর্ণা মুনি, বই পাশে, জি স্যার, জি স্যার। বই তো ডেফিনেটলি কি বই সব সময় কি কাছে রাখবে। ওকে, ওকে, বই সব সময় কাছে রাখবে। ওকে, ভেরি গুড, থ্যাংক ইউ। ওকে, দেখো দেখো সিগমা, সিগমা গুলো কি হবে বলো তো, একই সরল রেখায় কি করবে, অবস্থান করবে। এবার আসো, তাহলে দুনতা স তে হচ্ছে কি সিগমা, ঠিক আছে? তাহলে সিগমা বন্ধন গুলো কি হবে, সর্বোচ্চ অধিক্রমণ হবে, সর্বোচ্চ কি হবে, অধিক্রমণ হবে। আমি লিখে দিচ্ছি, তোমরা খাতায় লিখে নাও। এরপরে আসো সিগমা, তাহলে সিগমা গুলো কি হবে, মানে কি বল, সিঙ্গেল হবে,
সিঙ্গেল হবে, ঠিক আছে? তাহলে সিঙ্গেল বন্ড হবে, ঠিক আছে? সিঙ্গেল বন্ড হবে। সিঙ্গেল মানে হচ্ছে কি একক, এটা অ্যাকচুয়ালি একক বন্ধন, যেটাকে কি এটা বলা হয়, ঠিক আছে? সিঙ্গেল হবে, সিঙ্গেলের বাংলায় হচ্ছে কি একক। ওকে, তারপরে দেখো সিগমা বন্ধনগুলো কি হবে, শঙ্কর অরবিটালও কি সিগমা বন্ধন হয়, এটা শঙ্কর অরবিটাল হবে, ঠিক আছে? পড়া বেশি পড়া লাগবে না, টেকনিক করে অল্প করে পড়লেই সব পড়াগুলো আমাদের কমপ্লিট হয়ে যাবে। ওকে, ঠিক আছে? সিগমা বন্ধনগুলো কি হবে, শঙ্কর অরবিটাল হবে। আরেকটা জিনিস আসবে, দেখো সিগমা বন্ধনগুলো কেমন হবে, শক্তিশালী বন্ধন হবে, শক্তিশালী হবে। এই শক্তিশালী আরেকটা কথা হচ্ছে কি দৃঢ়, এই কথাটা যেন মনে থাকে, ঠিক আছে? ওকে, তাহলে কনসেপ্টটা ক্লিয়ার হলো। দেখো সিগমা বন্ধনের ক্ষেত্রে আমরা যে জিনিসগুলো পড়বো সবগুলো আমরা কি দন্তা স দিয়ে পড়বো। দন্তা স তে কি সবগুলা কি সিগমা, দন্তা স তে কি সরলরেখা, দন্তা স তে কি সর্বোচ্চ, দন্তা স তে সিঙ্গেল, দন্তা স তে কি শঙ্কর, দন্তা স তে কি শক্তিশালী। ওকে, আশা করি তোমরা সিগমা বন্ধনের এবং পাই বন্ধনের পার্থক্যের ক্ষেত্রে তোমাদের এই কথাগুলো যদি মনে থাকে, তাহলে এখন এগুলোকে যেভাবে কি ঘুরিয়ে পেঁচিয়ে দিই, মনে হয় আমাদের আর খুব বেশি সমস্যা হবে না। আমরা খুব ইজিলি কি এই প্রশ্নগুলোর মানে যেভাবে উত্তর দিই, আমরা ডেফিনেটলি কি খুবই ভালোভাবে কি সঠিক উত্তরগুলো আমরা দিতে পারবো। ওকে, তো আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা এইটুকু জিনিস কি খুবই ভালোভাবে কি তোমরা শিখতে পেরেছো। ওকে, এরপরে আমরা পরবর্তী যে টপিকটা নিয়ে আলোচনা করব, ঠিক আছে? এর মাঝখানে অনেকগুলো টপিক আছে, টপিকগুলো তোমাদেরকে দাগিয়ে দেওয়া আছে, তোমরা সেগুলো কি ভালোভাবে কি তোমরা পড়বে। ওকে, বই কাছে আছে এরকম কয়জনকে পালাম, খুব বেশি জনকে তো পালাম না, খুব বেশি জনের কাছে বই নেই। যাদের কাছে বই নেই তাদের জীবনে কিছু নেই। ওকে, তো এদের মাঝখানে যেগুলো আছে তোমরা এগুলো কি একটু পড়ে নিবে, কারণ এগুলো তো আমার আর খুব বেশি কিছু শেখানোর নেই। ওকে, এখন আমরা 100% একটা ছক পড়ব। 2.1.8 এখানে একটা ছক আছে, ঠিক আছে? এই ছকটা হচ্ছে এখানে তিনটা অণু আছে, একটা অণু আছে ইথেন, একটা অণু আছে ইথিন, আর একটা অণু আছে তোমার হচ্ছে ইথাইন। এই যে ইথেন, ইথিন এবং ইথাইন। ওকে, এই যে তিনটা অণু আছে, এই তিনটা অণুর প্রথমে পড়ব এদের হচ্ছে গঠন প্রকৃতি, অর্থাৎ গঠন প্রকৃতি বলতে গঠন আকৃতি, গঠন আকৃতি। 2 নম্বরে পড়ব কার্বন কার্বন বন্ধন দৈর্ঘ্য, আর আরেকটা পড়ব কার্বন কার্বন বন্ধন, একটা পড়ব কার্বন হাইড্রোজেন বন্ধন দৈর্ঘ্য, আর একটা কি কার্বন কার্বন বন্ধন দৈর্ঘ্য, ঠিক আছে? ওকে, 3 নম্বরে আমরা পড়ব হাইড্রোজেন কার্বন হাইড্রোজেন বন্ধন কোণ, বন্ধন কোণ। ওকে, আমাদের এই তিনটা জিনিস এখান থেকে আমাদেরকে পড়তে হবে এবং এখান থেকে ডেফিনেটলি কি পরীক্ষায় কিন্তু প্রশ্ন আসবে। আর 4 নম্বরে পড়ব যে এস ও পি অরবিটালের শতকরা পরিমাণ, বা এটাকে তোমরা কি পার্সেন্টেজ কি বলতে পারো। ওকে, আমরা এই তিনটা জিনিস 4টা জিনিস আমরা পড়ব। প্রথমত পড়ব তাদের গঠন আকৃতি কেমন, দ্বিতীয়ত পড়ব তাদের বন্ধন কোণ, বন্ধন দৈর্ঘ্য, তৃতীয়ত পড়ব কি বন্ধন কোণ, আর চতুর্থতে পড়ব শতকরা পরিমাণ। তে তোমাদেরকে একটু বলে রাখি শিক্ষার্থী বন্ধুগণ, মেডিকেল ভর্তি পরীক্ষার ক্ষেত্রে তোমাদের সবচেয়ে যেটা বড় পজিটিভ সাইড, 25টা কেমিস্ট্রি কোশ্চেনই কিন্তু তোমাদের মেন বই থেকে হবে, একদম মেন বই থেকে হবে। এবং শুধু কি করবে, হয়ের জায়গাতে 9 করে দিবে কিংবা 9-এর জায়গাতে হয় করে দিবে, শুধু এই জায়গাটুকু পরিবর্তন হতে পারে, বাকি সব ইনফরমেশন গুলো ঠিক থাকে। কারণ
প্রশ্নকর্তা যিনি উনি মেন বই থেকেই প্রশ্নটা দেখে দেখে করবে। তাহলে সুতরাং বুঝতে তো পারতেছো, মেন বইটা যদি ভালো করে পড়া থাকে, প্রত্যেকটা লাইন যদি পড়া থাকে, অর্থগুলো যদি পড়া থাকে, তাহলে এত মনে হয় যে আর খুব বেশি কিছু আমাদের প্রয়োজন হবে না। আমার মনে হয় এইটুকু পড়লেই এনাফ হয়ে যাবে। ওকে, এখন জিনিসগুলোকে একটু ভালোভাবে আমি বোঝানোর একটু চেষ্টা করি। দেখো ইথেন, দেখো এটা CH3, দেখো ইথেনের অণুতে দেখো sp3 হাইব্রিড অরবিটাল আছে। sp3 হাইব্রিড অরবিটাল যদি থাকে তাহলে অণুর শেপ, তাহলে এখানে মোট 3 আর 1 কত, 4টা সংকর অরবিটাল আছে। 4 মানে কিন্তু চ, তোমরা মনে রাখবা 4 মানে কিন্তু চ। এই চটা হচ্ছে কি চতুস্তলকীয়, বাস ক্লিয়ার। ওকে, আর যখনই sp3 হাইব্রিড অরবিটাল হবে তখন বন্ধন কোণ হবে 109.5 ডিগ্রি। তোমরা এইটুকু জিনিস একটু মনে রাখবে। আমার মনে হয় না যে আর খুব বেশি কঠিন কিছু আছে এখানে। ওকে, আর বিশেষ কোনো কঠিন জিনিস নেই। ওকে, ক্লিয়ার হয়েছে কথাটুকু? তাহলে চতুস্তলকীয় আকৃতি হলে বন্ধন কোণ হবে কত, 109.5 ডিগ্রি। বাস এইটুকু জিনিসটা কিন্তু ক্লিয়ার হয়ে গেছে। ওকে, তোমরা জাস্ট এইটুকু মনে রাখবে। ওকে, আর বন্ধন দৈর্ঘ্য জিনিসটা কি ওটা আমি পরে আসতেছি। ওকে, এইবারটা আসো, দেখো ইথিন CH2 ডবল বন্ড CH2, যদি ইথিন হয় তাহলে এখানে sp2 হাইব্রিড অরবিটাল আছে। তাহলে এখানে মোট কয়টা, দুইটার একটা কত, 3টা হাইব্রিড অরবিটাল আছে, তাই না? তাহলে 3টা যদি হাইব্রিড অরবিটাল থাকে তাহলে আছে কিন্তু 3 বা তোমরা এটাকে 3 কথাটা বলতে পারো, 3 বা 3, ঠিক আছে? তাহলে এটা, তাহলে শেপটা কেমন হবে সেটা একটু ভালো করে শোনো, যে সমতলীয় ত্রিকোণাকার কথাটা থাকবে, ত্রিকোণাকার, আছে ত্রিকোণাকার কথাটা থাকবে। যদি ত্রিকোণাকার হয় তার অবশ্যই কি 120 ডিগ্রি হবে, কারণ এটার শেপটা হচ্ছে এই যে এরকম, আর এটার শেপটা হচ্ছে কিন্তু এই যে এরকম, 1 2 3 এরকম কিন্তু আকৃতিটা কিন্তু হবে। সুতরাং তোমরা বুঝতেই পারতেছো জিনিসটাকে কতখানি ইজি। এরপর চলে আসো ইথাইন। দেখো CH ট্রিপল বন্ড CH, এখানে শেপটা কিন্তু sp, তাহলে 1 আর 1 কত, 2 মানে কি, তাহলে দুইটা কি বিন্দু, তাহলে দুইটা বিন্দু যদি হয় যোগ করলে কি হয়, একটা কিন্তু সরলরেখা হয়। তাহলে দুইটা বিন্দু দিয়ে কি হয়, একটা সরলরেখা হয়। 3টা বিন্দু দিলে কি হয়, একটা ত্রিভুজ হয়। আর 4টা বিন্দু দিলে হয় কি হয়, চতুস্তলকীয় হয়। ঠিক আছে, তাহলে দুইটা। ওকে, তাহলে এখানে কি আছে, 2, তাহলে 2 মানে কি একটা সরলরেখা হবে, এটা একটা সরল রেখা হবে। ঠিক আছে, বন্ধন কোণ হবে কত, 180 ডিগ্রি। এই যে একটা সরল রেখা হবে। ওকে, আমি মনে হয় তোমাদেরকে কি বিষয়টা ইজি করে দিতে পেরেছি। ওকে, আচ্ছা, এখানে যে জিনিসটা এখন একটু মনে রাখতে হবে, দেখো এই জায়গাটা একটু লক্ষ্য করে দেখো, এখানে কিন্তু 100% কিন্তু সংকরায়ন ঘটেছে। তাহলে মোট অরবিটাল আছে কত, 4টা। এখানে কিন্তু 100% সংকরায়ন হয়েছে, অরবিটাল আছে কয়টা, 3টা। এখানে কিন্তু 100% কিন্তু হয়েছে, তাহলে সংকরায়ন হয়েছে কয়টা, 4টা, 3টা। আচ্ছা দেখো, তাহলে মোট 100% যেহেতু সংকরায়ন হয়েছে, এদেরকে কি করব, অরবিটালের সংখ্যা দ্বারা ভাগ করব। তাহলে এখানে ভাগফল কত, 25, এখানে কত, সরি এখানে হবে 2, 33.33, আর এখানে কত, 50। আচ্ছা আমি বলো, এই 100-র মধ্যে s আছে কয়টা, একটা, p আছে কয়টা, 3টা। এখানে দেখো s আছে কয়টা, একটা, p আছে কয়টা, 2টা। এখানে s আছে একটা, p আছে একটা। তাহলে দেখো দুইজন মিলে হওয়া লাগবে কত, 100। তাহলে এও 50, এও কিন্তু 50। এই দুইজন মিলে হওয়া লাগবে কত, 100। তাহলে একজনে কত, 33.33, তাহলে দুইজনে কত, 66.66 বা 66.67 তোমরা বলতে পারো। আর এটা কত, 33.33, তাহলে এটা কত, 25, আর এখানে 3 জনে মিলে তাহলে কত, 75। আমার মনে হয় এই টেকনিকটাও কি তোমাদের কাছে কি খুবই সহজ এবং ক্লিয়ার হয়ে গেছে। ওকে, এবার আমরা আসো এই জায়গায় দেখো, তাহলে এখানে কার্বন কার্বন আছে, এখানে কিন্তু কার্বন কার্বন আছে, এখানে কিন্তু কার্বন কার্বন আছে। তাহলে তোমরা খেয়াল করবা, বন্ধন সংখ্যা যত বেশি হবে
বন্ধন দৈর্ঘ্য কিন্তু তত কিন্তু ছোট হবে, এটা মনে রাখবা। বন্ধন সংখ্যা যত বেশি হবে বন্ধন দৈর্ঘ্য কিন্তু তত ছোট হবে। ওকে, তাহলে এখানে বন্ধন সংখ্যা 1 আর এখানে কিন্তু 2, তাহলে একটার সাথে দুইটার বন্ধন সংখ্যা বেশি, তার মানে এটার সাথে এটার বন্ধন দৈর্ঘ্য ছোট। এখানে দুটা বন্ধন আর এখানে কিন্তু তিনটা বন্ধন, তাহলে এটার সাথে এখানেও কিন্তু কি বন্ধন সংখ্যা কিন্তু বেশি, তার মানে বন্ধন দৈর্ঘ্য হচ্ছে কি ছোট। তাহলে এখন দেখো, তাহলে এখানে কত আর এখানে কত, এখানে কত, এই তিনটা মান তো ডেফিনেটলি কি তোমাদেরকে কিন্তু মুখস্থ রাখতেই হবে, এখানে অন্য কোনো পথ আমাদের জানা নেই। তো দেখো একটু মুখস্থ করার আমরা চেষ্টা করি। এটা বন্ধন 0.154 ন্যানোমিটার, আর এটার মান হচ্ছে খুবই সহজ, এটা হচ্ছে 0.121 ন্যানোমিটার। ওকে, তোমরা নিশ্চয়ই কি বিষয়টা কি বুঝতে পেরেছো। আবার কোন কোন বইয়ে কিন্তু এটা 0.120 ন্যানোমিটারও কিন্তু থাকে। আসলে মানের কিন্তু বিভিন্ন কি থাকবে, বিতর্ক থাকবে, মানে এক একটা সালের এক একটা এডিশনে মানগুলো কিন্তু এক এক রকম হতে পারে, মানলে বিতর্ক থাকে। এবং মানে কি বলবো, যে মান কিন্তু খুব বেশি যে ঝামেলা করবে তা কিন্তু না, এবং এটা নিয়ে খুব বেশি কিন্তু টেনশন করারও কিন্তু কি কোনো দরকার কিন্তু নেই। ওকে, আমি মনে হয় বিষয়টাকে তোমাদেরকে বুঝাতে পেরেছি। ওকে, এই জন্য মান সংক্রান্ত বিষয় পরীক্ষাতে প্রশ্ন যে খুব বেশি আসে তা না, কিন্তু হয়তোবা দেখা যায় যে 2-4-5 বছর পরে হয়তোবা একটা আসে, কিন্তু ওই বছরটাতে এবারও হতে পারে, ওই জন্য আমাদেরকে পুরে নিতে হবে। ওকে, আর এই কার্বন কার্বন দ্বিবন্ধনটা হবে কি, এই দুইটা কি হবে মাঝখানে হবে, তাহলে মাঝখানে হবে মানে কি ডেফিনেটলি কি তোমরা মনে রাখবে 0.134 ন্যানোমিটার। আর আরেকটা জিনিস মনে রাখবা, বেনজিনেরটা তোমরা এখান থেকে মনে রাখবা। কিসের বলো তো, বেনজিন, বেনজিনেরটা তোমরা এখানে মনে রাখবে। বেনজিন, বেনজিনেরটা কার্বন কার্বন যেটা দ্বিবন্ধন, এটার দৈর্ঘ্যটা কিন্তু মানে 0.139 ন্যানোমিটার, এটা একটু তোমরা মুখস্থ রাখবা বেনজিনেরটা। কারণ বেনজিনের অণুতেও কিন্তু sp2 সংকর অরবিটাল আছে, এটারও কিন্তু বন্ধন কিন্তু 120 ডিগ্রি, আর এটা কিন্তু হচ্ছে সরকি ভুজাকৃতি, এটা যেন মনে থাকে, এটা হচ্ছে কি সরভুজাকৃতি, বন্ধন কোণ হচ্ছে কত 120, আর এটা হচ্ছে কত sp2, এটা হচ্ছে sp2। ওকে, ক্লিয়ার হয়েছে কতটুকু? আশা করি জিনিসটা কি তোমরা বুঝতে পেরেছো। ওকে, আর এই জায়গাটুকু কি তোমরা কি ক্লিয়ার হতে পেরেছো? এই জায়গাটুকু ক্যালকুলেশনটা কি বুঝতে পেরেছো? ক্যালকুলেশনটা হচ্ছে কি, তোমরা একটু দেখো যে 100% সংকরায়ন আছে কত, তাহলে সংকরায়ন মানে 100% হওয়া লাগবে, সংকরায়ন সবসময় 100% হয়। এখন এই সংকরায়নকে কি করবে, অরবিটালের সংখ্যা দ্বারা ভাগ করবে, ভাগ করলে কি হবে, একক একটা অরবিটালের কি হবে পরিমাণ কিন্তু বের হবে। এখন কোন সংকরায়ন প্রক্রিয়াটা হচ্ছে, যতটা থাকবে তাকে সেই সংখ্যা দ্বারা কি গুণ করলে তার পার্সেন্টেজটা কি বের হয়ে চলে আসবে। ওকে, আমার মনে হয় এই বিষয়গুলো কি ক্লিয়ার। এবারে এখন আমাদের যেটা আরেকটা এক্সট্রা যেটা জানা দরকার, সেটা হচ্ছে কি যে তোমার হচ্ছে যে কার্বন হাইড্রোজেনের বন্ধন দৈর্ঘ্য। ঠিক আছে, এখানে একটা মজাটা দেখো, খুব মজার একটা জিনিস আছে। কার্বন কার্বন এক বন্ধনের সাথে হাইড্রোজেন, কার্বন কার্বন দ্বিবন্ধনের সাথে হাইড্রোজেন, কার্বন কার্বন ত্রিবন্ধনের সাথে কিন্তু হাইড্রোজেন। ওকে, দেখো এই কার্বন কার্বনের দৈর্ঘ্য কিন্তু আমরা জানিছি 0.154 ন্যানোমিটার, এটা কত জেনেছি 0.134 ন্যানোমিটার, তাই না? আর এটা কত জেনেছি 0.120 ন্যানোমিটার, এটা আমরা জেনে গেছি। আচ্ছা, এইবারটা আমরা জানবো এইটুকুর এখন আমরা জানবো, এইটুকু জানবো। কারণ আমি প্রথমেই তোমাদেরকে বলেছি যে বন্ধন সংখ্যা যত বেশি হবে বন্ধন দৈর্ঘ্য কিন্তু তত ছোট হবে। তাহলে দেখো এখানে একটা বন্ধন আছে, তাহলে এই বন্ধনটা একটু বড়, এখানে দুইটা বন্ধন আছে তাহলে এটার সাথে এটা একটু ছোট, আর এখানে তিনটা বন্ধন আছে তাহলে এটা আরেকটু হচ্ছে কি ছোট। জিনিসটাকে আমি কি বুঝাতে পেরেছি? ওকে, তাহলে দেখো জিনিসটা দেখো, খুব সহজ একটা জিনিস, এটা দৈর্ঘ্য হচ্ছে 0.110 ন্যানোমিটার। অর্থাৎ তোমরা মনে রাখবা
যে ইথেনের অণুর কার্বন হাইড্রোজেনের বন্ধন দৈর্ঘ্য হচ্ছে 0.110 ন্যানোমিটার, আর এই যে এইটার বন্ধন দৈর্ঘ্য হচ্ছে 0.109 ন্যানোমিটার, আর এটার বন্ধন দৈর্ঘ্য হচ্ছে 0.106 ন্যানোমিটার। বাস এইটুকু জিনিস একটু খালি মনে রাখবা, আর কিচ্ছু দরকার না। এগুলা যত পারবে একটু ডাইরেক্টলি তোমরা মনে রাখার চেষ্টা করবে, কারণ এগুলা আবার ওই সূত্র বানিয়ে মনে রাখতে গেলে জীবন কিন্তু কি শেষ হয়ে যাবে। মানে এতই তুমি সূত্র বানালে যে সূত্র দিয়ে আবার সূত্রকে মনে রাখতে হচ্ছে, দরকার কি? আমার তো ডবল ডবল মনে রাখার কোনো দরকার না। আমরা সহজ একটা হিসাব আমরা মনে রাখবো, এই যে কার্বন হাইড্রোজেনের বন্ধন দৈর্ঘ্য, কার্বন হাইড্রোজেনের বন্ধন দৈর্ঘ্য, কার্বন হাইড্রোজেন, এই তিনটা জিনিস হবে। আর এই তিনটা ছাড়া আর কোনো সঠিক মান নাই। তাহলে কি 9 6, এই যে 9 6, তাহলে 9 6, বাস। তাহলে 9 আছে, 6 আছে, আর হচ্ছে কি 9 6। তাহলে আমার এই তিনটা মনে টেকনিকটা দেখো, 9 6। আর দেখো বামের গুলা কিন্তু আমার মিল আছে, দেখো 10 10 10 আমার মিল আছে কিন্তু 10 10 11। তাহলে এটা মনে রাখার দরকার নেই, এটা দরকার নেই, এটা দরকার নেই। 9 আর 6, বাস। আর 9 6 মনে রাখলে আমার হয়ে যাবে। তাহলে দেখো যে কোনো সংখ্যায় দিক তোমার মাথায় কিন্তু কি জিনিসটা কিন্তু চলে আসবে, এটা দেখলেই তুমি কি ইজিলি বলতে পারবা। এখন যেটা 6 সেটা কি ছোট, তার মানে কি ত্রিবন্ধন, যেটা 9 সেটা আরেকটু বড়, সেটা কি দ্বিবন্ধন। আর এই যে এখানে তো কি 9 এর জায়গাতে কি এখানে তো কি 10 লেখা আছে। আমার মনে হয় বিষয়টা কি আমি বুঝাতে পেরেছি তোমাদেরকে। তোমরা একটু কৌশল করে বাবা এটা তোমাদের মতন করে তোমরা এটা কি একটু পড়ে নিও। ওকে, আমি কি বুঝাতে পেরেছি তোমাদেরকে? তোমরা কি জিনিসটা কি ক্লিয়ার হতে পেরেছো? ডেফিনেটলি কি ক্লিয়ার হতে পেরেছো? একটু কমেন্টে জানাও যে জিনিসটা ক্লিয়ার কিনা, বলো জিনিসটা ক্লিয়ার। ওকে, এইবারে এখন আমরা দেখব 2.2 নাম্বার অনুচ্ছেদ সমগোত্রীয় শ্রেণী। এখন আমরা দেখব সমগোত্রীয় শ্রেণী। ওকে, তোমরা একটু কমেন্ট করো জিনিসগুলো কি ক্লিয়ার এবং পরিষ্কার হয়েছে কিনা, একটু কমেন্ট করে আমাকে একটু কি জানিয়ে দাও। ওকে, কমেন্ট করে একটু কি জানিয়ে দাও। ওকে, এইবারে দেখব আমরা সমগোত্রীয় শ্রেণী। এটা হচ্ছে 2.8 নাম্বার অনুচ্ছেদ। ওকে, সমগোত্রীয় শ্রেণী খুব খুব ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট, খুবই গুরুত্ব দিয়ে কি জিনিসটা ভালো করে পড়বে। ওকে, সমগোত্রীয় শ্রেণী, সমগোত্রীয় শ্রেণী। ওকে, সমগোত্রীয় শ্রেণী। ওকে, দেখো সমগোত্রীয় শ্রেণীর যেটা যৌগ, এই যৌগের সংজ্ঞা তোমরা পড়ে নেবে, এখানে তো আমি সংজ্ঞা পড়াতে যাব না। আমি সমগোত্রীয় শ্রেণীর যৌগের যে বৈশিষ্ট্যগুলো আছে এগুলোকে আমি দন্তা স দিয়ে আমি কি করব মনে রাখবো। কি দিয়ে? দন্তা স দিয়ে। ওকে, দন্তা স দিয়ে মনে রাখবো। ওকে, তাহলে দন্তা স তে কি হবে? সমগোত্রীয় শ্রেণী, এটা হবে সমগোত্রীয় শ্রেণী। ওকে, আচ্ছা, তাহলে এখন এই সমগোত্রীয় শ্রেণীর এখন যে বৈশিষ্ট্যগুলি আছে আমি কি সেই বৈশিষ্ট্যগুলো নিয়ে এখন আমি কথা বলবো। ঠিক আছে, এখন কথা বলবো। দেখো সমগোত্রীয় শ্রেণীর যেটা দন্তা স আছে, এই স ধারা কি হবে? এদের সাধারণ সংকেত থাকবে একটি। দেখো সাধারণ সংকেত থাকবে, এদের একটা সাধারণ সংকেত থাকবে। যেমন কি বলা হয় যে অ্যালডিহাইডের একটা সাধারণ সংকেত থাকবে, কিটোনের একটা থাকবে, অ্যালকোহলের একটা থাকবে, কার্বক্সিলিক অ্যাসিডের একটা থাকবে, হ্যালাইডের একটা থাকবে, ইত্যাদি ইত্যাদি থাকবে। ঠিক আছে, ওকে, আমার মনে হয় যে বিষয়টা কি তোমাদের কাছে কি ক্লিয়ার হয়ে গেছে। এদের সাধারণ সংকেত কিন্তু থাকবে। ওকে, 2 নম্বরে সাধারণত পাশাপাশি, সাধারণত পাশাপাশি দুইটি সমগোত্রকে মধ্যে কি থাকবে? দেখো একটি, এটাকে বলা হয় মিথিলিন মূলক।
নামটা একটু ভালো করে শোনো, মিথিলিন মূলক, এটাকে আমি ব্র্যাকেটে দিলাম, মিথিলিন মূলক। এর আরেকটা আছে ভর কত 14, দেখো কার্বন 12 আর এখানে দুটো হাইড্রোজেন, মোট হচ্ছে কত 14। ঠিক আছে, ওকে, ঠিক আছে, ভর হচ্ছে কত 14, ঠিক আছে, ভর হচ্ছে কত 14, ঠিক আছে, ভর হচ্ছে কত 14, ঠিক আছে, ওকে। মানে তাহলে সাধারণত পাশাপাশি দুটো সমগোত্রকের মধ্যে একটি মিথিলিন মূলক বা একটা মিথিলিন মূলকের আণবিক ভর হচ্ছে কত 14, এটা কি থাকবে মানে পার্থক্য থাকবে বা ভিন্নতা থাকবে, সরি পার্থক্য কথাটাই লাগবে, পার্থক্য কি থাকবে এই জিনিসটা তোমরা ভালো করে তোমরা একটু খেয়াল করবে। দেখো সাধারণ সংকেত থাকবে একটি, আর সাধারণ পাশাপাশি কি থাকবে দুইটা সমগোত্রকের মধ্যে একটা কি থাকবে মিথিলিন মূলকের কি থাকবে পার্থক্য কিন্তু থাকবে। এই জিনিসটা খুবই খুবই কি ভালো করে তোমরা গুরুত্ব দিবে। ওকে, 2 নাম্বার হচ্ছে একটা কার্যকরী মূলক থাকবে, অর্থাৎ সাধারণ একটা কার্যকরী মূলক থাকবে, সাধারণ কি থাকবে কার্যকরী কিন্তু মূলক থাকবে। ওকে, কি থাকবে সাধারণ একটা কি থাকবে কার্যকরী কি থাকবে মূলক কিন্তু থাকবে। ওকে, এরপরে কি থাকবে সাধারণ প্রস্তুত প্রণালী। ঠিক আছে, সাধারণ কি থাকবে একটা কিন্তু প্রস্তুত প্রণালী থাকবে। আর কি থাকবে রাসায়নিক ধর্মের কি থাকবে সাদৃশ্য থাকবে। ঠিক আছে, রাসায়নিক ধর্মের কি থাকবে সাদৃশ্য থাকবে। কথাগুলা একটু কি বুঝার তোমরা চেষ্টা করো। তাহলে দেখো সাধারণ মানে কি, দেখো সাধারণের ইংরেজি হলো কিন্তু কমন, এই কথাটা তোমরা মনে রাখবে, তাহলে জিনিসটা তোমাদের জন্য একটু সহজ হয়ে যাবে। সাধারণের ইংরেজি হচ্ছে কি কমন, ঠিক আছে, তাহলে সাধারণের ইংরেজি হচ্ছে কি কমন। ওকে, কমন। ওকে, তাহলে কি থাকবে দেখো, তাহলে কমন একটা সাধারণ সংকেত থাকবে। কমন কি থাকবে দুটা সমগোত্রকের মধ্যে একটা মিথিলিন মূলকের পার্থক্য থাকবে। কমন কি থাকবে একটা কার্যকরী মূলক থাকবে। কমন কি থাকবে রাসায়নিক প্রস্তুত প্রণালী থাকবে। আর কমন কি থাকবে রাসায়নিক ধর্মের কি থাকবে সাদৃশ্য থাকবে। ওকে, আশা করি তোমরা এই কথাগুলো যদি মনে রাখো তাহলে সমগোত্রীয় শ্রেণী থেকে যে কোনো ধরনের প্রশ্ন তোমরা পাবে। এখান থেকে প্রশ্ন সাধারণত যেটা হয় সত্য মিথ্যা, ওকে, এই টাইপের প্রশ্ন এখান থেকে বেশি হবে। ওকে, কমপ্লিট। আচ্ছা, এখন আরেকটা জিনিস তোমাদেরকে এখানে আমি ক্লিয়ার করে দিই যে পাশাপাশি দুটো সমগোত্রকের মধ্যে কি কি বিষয়গুলি এখানে কাজ করে সেটার উপরে তোমরা একটা জিনিস দেখো, এটা খুবই ইম্পর্টেন্ট, তোমরা একটু বিষয়টা কি একটু লক্ষ্য করো। দেখো আমি বিষয়টা একটু কি সাজিয়ে দিচ্ছি। দেখো কি জিনিস, দেখো এখানে একটা জিনিস খালি লিখে রাখো তোমরা, একদিকে কমে আর একদিকে বাড়ে, জিনিসটা দেখো। তার মানে পাশাপাশি দুটা সমগোত্রকের মধ্যে, কথাটা ভালো করে বোঝো, পাশাপাশি দুটা সমগোত্রকের মধ্যে কোন ধর্মগুলো কমে আর কোন ধর্মগুলো বাড়ে। ঠিক আছে, তাহলে এটা কি আসলো পাশাপাশি দুটি সমগোত্রকের মধ্যে, ঠিক আছে, মানে কোনগুলো কমবে আর কোনগুলো বাড়বে। আমরা এই জিনিসটা কি আমরা এখন একটু লক্ষ্য করব যে কোনগুলো বাড়বে কোনগুলো কমবে। দেখো যদি কমে, ঠিক আছে, তাহলে কমবে কি, দেখো তাহলে প্রথম কথা হচ্ছে সক্রিয়তা কমবে, সক্রিয়তা কমে, এটা কিন্তু সক্রিয়তা কমে যাবে, সক্রিয়তা কমবে। আর দ্রাব্যতা কমবে। ঠিক আছে, ওকে, সক্রিয়তা কমবে দ্রাব্যতা কমবে। ওকে, তাহলে বাড়বে কি স্ফুটনাঙ্ক বাড়বে, স্ফুটনাঙ্ক বাড়ে
আণবিক ভরও কিন্তু বাড়ে। ওকে, আণবিক ভরও কিন্তু বাড়ে। আমি উদাহরণ দিই, তাহলে তোমরা বুঝতে সহজ হবে। দেখো, মিথানল আর হচ্ছে ইথানল। মিথানলের সংকেত হচ্ছে CH3OH, আর ইথানলের সংকেত হচ্ছে CH2OH। ওকে, দেখো, মিথানল এবং ইথানল এই দুটোই কিন্তু সমগোত্র, এবং এই শ্রেণীর মধ্যে একটা মিথিলিন মূলকের পার্থক্য আছে। দেখো, এটা একটা মিথিলিন মূলকের পার্থক্য। তাহলে দেখো, এটার ভর কত আর এটার ভর কত। দেখো, এটার ভর হচ্ছে, তুমি লক্ষ্য করে দেখো, 12 আর 3 15, আর একে কত 16, আর এখানে কত 16, তাহলে কত 32। আবার দেখো, কার্বন 12 আর 3 কত 15, আর এখানে হচ্ছে কত 16, আর একে কত 17, তাহলে 32। এই জায়গায় কত আছে দেখো, কার্বন কিন্তু দুইটা আছে, তাহলে এটার সাথে জাস্ট কি 14 যোগ করে দাও, তাহলে এর সাথে 14 যোগ করলে কত হয় 46 হয়। দেখো, এই দুটার মধ্যে পার্থক্য কি আছে, একটা মিথিলিন মূলকের পার্থক্য আছে, তার মানে কিন্তু দেখো 14 কিন্তু পার্থক্য আছে। আণবিক ভরের পার্থক্য কত 14। তাহলে এখন লক্ষ্য করে দেখো, আণবিক ভরের পার্থক্য যদি 14 হয়, তোমরা এখন একটু লক্ষ্য করো, ভালো করে লক্ষ্য করো। যেহেতু আণবিক ভরের পার্থক্য হচ্ছে কি 14, তাহলে আমি কি বলেছি, সক্রিয়তা কমবে। কারণ দেখো, উপর থেকে যতই নিচের দিকে যাচ্ছে, শিকলে কার্বনের সংখ্যা কিন্তু বেড়ে গেছে, তার মানে কিন্তু স্টেরিক বাধাটা বেড়েছে, তার মানে কিন্তু সক্রিয়তা কমেছে। সক্রিয়তা যদি কমে, তাহলে কি হচ্ছে দেখো, আণবিক ভরটা বেড়ে যাচ্ছে, তাহলে কিন্তু দ্রাব্যতাও কিন্তু বেড়ে যাবে। কারণ অ্যালকোহলের যখন আমরা কি দ্রাব্যতা যখন আমরা পড়বো, ঠিক আছে, তখন কিন্তু কি এই বিষয়টা কিন্তু কি আমাদের মাথায় কিন্তু কি চলে আসবে কি, ঠিক আছে কতটুকু? ওকে, কি কমপ্লিট? আচ্ছা, তাহলে দ্রাব্যতা কিন্তু কমে যাবে। এবারটা দেখো, এবারটা কি বলেছি, বাড়বে কি, তাহলে স্ফুটনাঙ্ক কিন্তু বাড়বে। তোমরা দেখো, মিথানলের স্ফুটনাঙ্ক আর ইথানলের স্ফুটনাঙ্ক দুটো কিন্তু আলাদা কিন্তু বিষয়, ঠিক আছে, এবং দুটো মান ডেফিনেটলি কি তোমরা খুবই ভালোভাবে কিন্তু কি মনে রাখবে। তো মিথানলের যেটা স্ফুটনাঙ্ক সেটা হচ্ছে 65 ডিগ্রি কিন্তু সেন্টিগ্রেড, আর ইথানলের স্ফুটনাঙ্ক কিন্তু 78.1 ডিগ্রি কিন্তু সেন্টিগ্রেড। ওকে, তোমরা একটু খেয়াল করে দেখো, তাহলে দেখো যে মিথানলেরটা কত 65 ডিগ্রি সেন্টিগ্রেড, আর ইথানলেরটা কত 78 কিন্তু 1 ডিগ্রি কিন্তু সেন্টিগ্রেড। তাহলে ঘটনাটা কি দাঁড়ালো, তোমরা একটু লক্ষ্য করে দেখো, উপর থেকে নিচের দিকে গেলাম, তাহলে কি হলো দেখো, আণবিক ভর কিন্তু বেড়েছে, স্ফুটনাঙ্ক কিন্তু বেড়েছে, আর কমেছে কি সক্রিয়তা কমেছে, এবং কিন্তু কি দ্রাব্যতা কিন্তু কি কমে গেছে। তা আমার মনে হয় যে একটা সমগোত্র শ্রেণী যৌগের পাশাপাশি দুটা সমগোত্রকের মধ্যে, ঠিক আছে, কোন ধর্মগুলো কমে আর কোন ধর্মগুলো বাড়ে, আশা করি তোমরা এই বিষয়গুলো কি ভালোভাবে কি বুঝেছো, এবং অবশ্যই কি এগুলো মনে রাখবে। ওকে শিক্ষার্থী বন্ধুগণ, ডেফিনেটলি কি জিনিসগুলো কি তোমাদেরকে কি ক্লিয়ার এবং পরিষ্কার হয়ে গেছে বলে আমি মনে করি। ওকে, তোমরা একটু কমেন্টে আমাকে একটু জানিয়ে দাও তো যে জিনিসগুলো কি ক্লিয়ার এবং পরিষ্কার হয়েছে কিনা, আমাকে একটু কি কমেন্টে একটু জানিয়ে দাও। ওকে, একটু কমেন্ট আমাকে একটু জানিয়ে দাও, একটু জানিয়ে দাও। ওকে, জিনিসগুলো ক্লিয়ার হয়েছে কিনা আমাকে একটু জানিয়ে দাও। ওকে, আচ্ছা, এরপর আমরা দেখব কার্যকরী মূলক। কার্যকরী মূলক, দেখো কার্যকরী মূলক, কার্যকরী মূলকটা আমরা দেখব 2.3 নাম্বার কি অনুচ্ছেদে। দেখো 2.3 নাম্বার অনুচ্ছেদে। ওকে, 2.3 নাম্বার অনুচ্ছেদ, এখানে কি আসবে, কার্যকরী মূলক। কার্যকরী মূলক এটা কিন্তু 100%, এটা কিন্তু পরীক্ষাতে কিন্তু প্রশ্ন কিন্তু এখান থেকে থাকবেই, এখান থেকে পরীক্ষাতে কিন্তু প্রশ্ন থাকবেই। তোমরা কার্যকরী মূলকটা খুবই খুবই কি ভালো করে তোমরা কিন্তু পড়বে।
ওকে, তাহলে এখন আমরা কি দেখব? কার্যকরী মূলক দেখব। ওকে, আচ্ছা, কার্যকরী মূলকের ক্ষেত্রে তোমরা ছোট্ট একটা কথা মনে রাখবে। ওকে, এই যে অনেক সময় যখন দেখো যে মানে ধরো আমি একটা গল্প বলি, গল্পটা হচ্ছে কি যে ধরো তোমাদের একটা বান্ধবী আছে, নাম হচ্ছে শম্পা। ওকে, একটা বান্ধবী আছে, নাম হচ্ছে শম্পা। আর তোমাদের একটা বন্ধু আছে, তার নাম হচ্ছে নীরব। তাহলে বান্ধবীটার নাম কি বলো তো? শম্পা। আর তোমাদের বন্ধুর নাম হচ্ছে কি? নীরব। ঠিক আছে, তাহলে তোমাদের বান্ধবীর নাম হচ্ছে শম্পা আর বন্ধুর নাম হচ্ছে নীরব। তো ধরো তোমরা সবাই মিলে আড্ডা দিচ্ছ, ঠিক আছে। এখন আড্ডার মধ্যমণি যে তার একজন হচ্ছে কি শম্পা আর আরেকজনের নাম হচ্ছে কি নীরব। এখন আড্ডাটা হচ্ছে কিন্তু শম্পা এবং নীরবকে নিয়ে, তাহলে বাকিটুকু এখন কি ইতিহাস। সেখান থেকে এখন আমি কি করব? কার্যকরী মূলকটা বের করব। এই জন্য তোমরা মনে রাখবে শম্পা নীরব। ওকে, শম্পা নীরব। তাহলে এখন শম্পাতে কি আর নীরবতে কি? দেখো, শম্পাতে হচ্ছে দেখো সম, দেখো সম গোত্রীয় শ্রেণী, আর পতে হচ্ছে কি পরিচয়। ওকে, পতে হচ্ছে কি পরিচয়। কার্যকরী মূলকগুলো কি করে? একটা নির্দিষ্ট সমগোত্রীয় শ্রেণীর কি করে পরিচয় কি করে প্রকাশ করে। এটা হচ্ছে একটা বড় কিন্তু কি বৈশিষ্ট্য। কার্যকরী মূলকগুলো কি করে? একটা নির্দিষ্ট সমগোত্রীয় শ্রেণীর পরিচয় কিন্তু কি করে প্রকাশ করে। ওকে, তাহলে শম্পা বান্ধবীর গল্প শেষ। এইবারটা দেখো নীরবে কি আছে। দেখো নীরবের নিতে হচ্ছে কি নির্ধারণ করে। কি নির্ধারণ করে? রতে হচ্ছে রাসায়নিক বিক্রিয়া আর বতে হচ্ছে কি বিক্রিয়া। ওকে, জিনিসটাকে আমি বুঝতে পেরেছি কতটুকু? তাহলে কার্যকরী মূলকের কাজ হচ্ছে একটা নির্দিষ্ট সমগোত্রীয় শ্রেণীর কি করা পরিচয় তুলে ধরা এবং রাসায়নিক বিক্রিয়া কি করা নির্ধারণ করা বা নিশ্চয়ন করা, যেটা কোন ধরনের কি রাসায়নিক বিক্রিয়া দিবে সেটা। ওকে, আমার মনে হয় কার্যকরী মূলকটার মূল ফাংশনটা তোমরা এখান থেকে কি ক্লিয়ার এবং পরিষ্কার হতে পেরেছো। ওকে, এখন চলে আসো এই যে কার্যকরী মূলকগুলো, ঠিক আছে, এই জায়গায় একটু লক্ষ্য করে দেখো। এখানে কার্যকরী মূলক, কারণ কার্যকরী মূলকই তো কি করে রাসায়নিক বিক্রিয়া কি করে নির্ধারণ করে। তাহলে জৈব যৌগের রাসায়নিক বিক্রিয়া কত রকমের আছে? দেখো জুট বিক্রিয়া আছে, যেটাকে তোমরা কি বলো সংযোজন বলো। তারপরে কি আছে? প্রতিস্থাপন কি আছে বিক্রিয়া আছে। তারপরে তোমার কি আছে? অপসারণ কি আছে বিক্রিয়া আছে। আর একটা কি আছে দেখো তো পলিমার করণ, পলিমার করণ বা যেটাকে তোমরা কি বলো সমানুকরণ তোমরা বলে থাকো। ওকে, এই শ্রেণীর কিন্তু কি বিক্রিয়াগুলো আছে। তাহলে বিক্রিয়াগুলো কি আছে? জুট বা সংযোজন বিক্রিয়া আছে, প্রতিস্থাপন বিক্রিয়া আছে, অপসারণ বিক্রিয়া আছে, পলিমার করণ বা সমানকরণ কিন্তু কি বিক্রিয়া কিন্তু আছে। তাহলে এখন আমরা দেখব যে দেখো এই যে পলিমার করণ বা সমানকরণ, এটা কিন্তু কার্যকর মূলক ভিত্তিক কিন্তু এটা বিক্রিয়া নয়। আমি আবার বলে দিচ্ছি, এইটা কিন্তু কার্যকর মূলক ভিত্তিক কিন্তু বিক্রিয়া নয়, এটা যেন মনে থাকে। তাহলে পলিমারকরণ বা সমানকরণ বিক্রিয়াটা কিন্তু কি নয়? কার্যকরী মূলক ভিত্তিক কিন্তু বিক্রিয়া নয়। কার্যকরী মূলক ভিত্তিক বিক্রিয়া হচ্ছে কিন্তু এই তিনটা। এই তিনটা হচ্ছে কিন্তু কার্যকর মূলক ভিত্তিক কিন্তু বিক্রিয়া। কি কি? জুট বা সংযোজন, প্রতিস্থাপন এবং হচ্ছে অপসারণ। ওকে, তাহলে আমাদের যে কার্যকরী মূলকগুলো আছে, তাহলে সেই কার্যকরী মূলকগুলো কি অবস্থায় আছে? এই কার্যকরী মূলকগুলো আছে একক বন্ধন যুক্ত আছে।
একক বন্ধন যুক্ত আছে। তারপরে দ্বিবন্ধন বা ত্রিবন্ধন যুক্ত আছে, ঠিক আছে। ওকে, তাহলে একক বন্ধন যুক্ত আছে, দ্বিবন্ধন বা ত্রিবন্ধন যুক্ত আছে, আর একটা আছে একক ও দ্বিবন্ধন যুক্ত। এটা কিন্তু কার্যকরী মূলকের গঠন যদি দেখি, তাহলে আমরা সেই কার্যকরী মূলকের গঠনে আমরা দেখতে পাবো যে কার্যকরী মূলকগুলো কি আছে, একক বন্ধন যুক্ত আছে, দ্বিবন্ধন বা ত্রিবন্ধন যুক্ত আছে, অথবা কি একক ও দ্বিবন্ধন যুক্ত আছে। ওকে, এখন দেখো একক বন্ধন যুক্ত যদি হয় তাহলে কোন শ্রেণীর বিক্রিয়া দিবে, ঠিক আছে। তাহলে এখানে কি হবে, বিক্রিয়ার শ্রেণী, এখানে নামটা দেব কি বিক্রিয়ার শ্রেণী, বিক্রিয়ার শ্রেণী মানে কোন শ্রেণীর বিক্রিয়াটা দিবে। যদি কার্যকরী মূলকটার মধ্যে শুধু যদি কি একক বন্ধন যুক্ত যদি থাকে, তাহলে সে কি দিবে, প্রতিস্থাপন এবং অপসারণ বিক্রিয়া দিবে। সে কি দিবে, প্রতিস্থাপন ও অপসারণ বিক্রিয়া দিবে। ও কি দিবে, অপসারণ বিক্রিয়া দিবে, ঠিক আছে। ও কি দিবে, প্রতিস্থাপন ও অপসারণ বিক্রিয়া দিবে, অপসারণ বিক্রিয়া দিবে। দেখো তাহলে এখানে কি এক অপসারণ থেকে কি এক অপু করে লেখো। তাহলে এক থেকে কি হলো একক বন্ধন, অ থেকে অপসারণ, আর প থেকে প্রতিস্থাপন। বাস, ক্লিয়ার হলো কথাটুকু। ওকে, এক আপু, ঠিক আছে। আপু কথাটা লেখো, আপু কথাটা ভালো লাগে, ঠিক আছে। ওকে, আচ্ছা দেখো দ্বিবন্ধন বা ত্রিবন্ধন যদি হয় তাহলে এটা কোন শ্রেণীর বিক্রিয়া দিবে, এটা যুত বা সংযোজন শ্রেণীর কি দিবে, এটা কিন্তু বিক্রিয়া দিবে। ওকে, ক্লিয়ার হয়েছে কথাটুকু। আর একক বন্ধন এবং দ্বিবন্ধন যদি কোনো কার্যকরী মূলকের মধ্যে যদি থাকে, তাহলে ডেফিনেটলি সে কিন্তু কি দিবে, মূলত যে বিক্রিয়াটা দেয় সেটা হচ্ছে কি প্রতিস্থাপন বিক্রিয়া দেয়। সে প্রতিস্থাপন কিন্তু কি বিক্রিয়া দেয়। ওকে, ক্লিয়ার আছে কথাটুকু। আমি আবারও বলে দিচ্ছি, একক বন্ধন যদি থাকে কার্যকরী মূলকের মধ্যে, তাহলে প্রতিস্থাপন এবং অপসারণ বিক্রিয়া দিবে। দ্বিবন্ধন বা ত্রিবন্ধন যদি থাকে তাহলে যুত অথবা কি সংযোজন একই জিনিস বিক্রিয়া দিবে। যদি একক বন্ধন বা দ্বিবন্ধন যদি থাকে তাহলে সেটা প্রতিস্থাপন বিক্রিয়া দিবে। তার মানে এখান থেকে প্রশ্ন হবে যে কোন কার্যকরী মূলক কোন শ্রেণীর বিক্রিয়া দেয়, তাহলে সেই কার্যকরী মূলকটার নাম দিবে। এখন সেই নাম যদি দেয় তাহলে তার গঠনটা খালি কি দেখে নিতে হবে, গঠনটা দেখে নিলেই তোমরা কিন্তু কি এই উত্তরগুলো পাবে। এবং তোমরা দেখো গোটা অর্গানিক কেমিস্ট্রিতে তোমরা ঘুরিয়ে ফিরিয়ে দেখো ওই যুত বিক্রিয়া, ইলেকট্রোফিলিক নিউক্লিওফিলিকের কি যুত বিক্রিয়া, অপসারণ বিক্রিয়া, তারপরে কি প্রতিস্থাপন বিক্রিয়া, ঘুরে ফিরে কিন্তু এই তিনটা বিক্রিয়া পাইছো। কি পাইছো, প্রতিস্থাপন, তারপরে পাইছো কি যুত, আর একটা কি পাইছো অপসারণ। দেখো ঘুরে ফিরে কিন্তু কি গোটা অর্গানিকে দেখে তিনটা বিক্রিয়া কিন্তু বার কিন্তু কি এসেছে, একটা যুত, একটা অপসারণ, একটা প্রতিস্থাপন। ঘুরিয়ে ফিরে দেখে তিনটা বিক্রিয়া কিন্তু কি এসেছে। ওকে, এইবারটা দেখো তোমাদের বইয়ে খুব ভালো করে দেখো যে একটা বিভিন্ন সমগোত্র শ্রেণীর কার্যকরী মূলকের একটা ছক আছে। দেখো একটা ছক আছে, একটা ছক আছে। ছকটা হচ্ছে 2.5 নাম্বার অনুচ্ছেদ একটা ছক আছে। সেই ছকটার নাম হচ্ছে কি বিভিন্ন সমগোত্র শ্রেণীর কার্যকরী মূলকের একটা ছক আছে। ওকে, দেখো একটা ছক কিন্তু আছে। এই ছকে দেখো বিভিন্ন কি আছে কার্যকরী মূলকের কিন্তু কি নাম আছে, তাদের গাঠনিক সংকেত আছে, এবং ওই কার্যকরী মূলকগুলো কোন সমগোত্র শ্রেণীর সেই সমগোত্র শ্রেণীগুলো কিন্তু কি দেওয়া আছে। তোমরা এই ছকটা খুবই ভালো করে কি পড়বে। অর্থাৎ তোমরা এখান থেকে যে ছকে পড়বে সেটা হচ্ছে কি, তোমরা প্রথমে পড়বে 1 নাম্বার কলামটা। 1 নাম্বার কলামে কি আছে, সমগোত্র শ্রেণীর নাম, সমগোত্রীয় শ্রেণীর নাম, এটা পড়বে। তারপরে কি পড়বে, কার্যকরী মূলকের, ঠিক আছে, নাম। ঠিক আছে, তাহলে কি পড়বো,
সমগোত্রের শ্রেণীর নাম, কার্যকরী মূলকের নাম, তারপরে কি পড়বে কার্যকরী মূলকের গঠন, কার্যকরী মূলকের গঠন। বাস এই তিনটা জিনিসের সাথে গঠন দেখা লাগবে না, কারণ এটা তোমরা নিজেরাই পারবা, খালি সমগোত্রের শ্রেণীর নাম আর কার্যকরী মূলকের নামটা দেখবে। ওকে, আর মানে সংকেতটা দেখবে, কার্যকরী মূলকের সংকেতটা দেখবে। সংকেতটা দেখলে কি তুমি গঠন পাবে, গঠন পারলে কোন কার্যকরী মূলক কোন শ্রেণীর কি দিবে মানে বিক্রিয়া দিবে, এটা কিন্তু কি আমার মনে হয় কি ক্লিয়ার হয়ে যাবে। ওকে, কমপ্লিট। ওকে, এইবারটা চলো শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি আর কিছু পড়াবো না, আজকে যেটুকু আলোচনা হলো এই আলোচনাটুকুর উপর কি ভিত্তি করে আমরা এখন বিগত সালের যে ভর্তি পরীক্ষায় যে প্রশ্নগুলো এসেছে সেই প্রশ্নগুলোর উপর ভিত্তি করে আমি কিছু প্রশ্ন একটু কি আমি তোমাদেরকে একটু দেখানোর চেষ্টা করব। ওকে, বিগত সালের কিছু প্রশ্ন নিয়ে কথা বলবো। ওকে, যেমন দেখো মেডিকেল অ্যাডমিশন টেস্টে 18-19 সালে, মেডিকেল অ্যাডমিশন টেস্টে 18-19 সালে একটা প্রশ্ন এসেছিল। প্রশ্নটা ছিল নিচের কোনটি কার্যকরী মূলক সঠিক নয়। তো এখানে নাম ছিল আর এখানে তাদের সংকেত ছিল। এখানে একটা নাম ছিল কিটোন, এরকম একটা সংকেত দেওয়া ছিল নামের পাশে, তারপরে ছিল এস্টার, নামের পাশে এরকম একটা সংকেত ছিল, তারপরে ছিল হচ্ছে জৈব অ্যাসিড, জৈব অ্যাসিড। ওকে, নামের পাশে কি এরকম একটা দেওয়া ছিল, তারপরে ছিল কি অ্যালকেন নাইট্রাইল, অ্যালকেন নাইট্রাইল, ঠিক আছে, CONH2। ঠিক আছে, প্রশ্নটা ছিল নিচের কোন কার্যকরী মূলকটা সঠিক, সঠিক বলেছে কোন কার্যকরী মূলকটা সঠিক। তাহলে দেখো কিটোন এটা কিন্তু সঠিক, এস্টার এটা সঠিক নয়, কারণ এস্টারেরটা কি এই যে এইটা হচ্ছে কিন্তু এস্টার, এটা কিন্তু এস্টার। জৈব অ্যাসিড কি এটা কিন্তু জৈব অ্যাসিড, আর এটা অ্যালকেন নাইট্রাইল। ঠিক আছে, ওকে, অ্যালকেন নাইট্রাইল কিন্তু এটা না, অ্যালকেন নাইট্রাইলটা হচ্ছে কি RC≡, এটাকে বলা হয় অ্যালকেন নাইট্রাইল, এটা হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিড, আর এটা হচ্ছে কিন্তু এস্টার। তাহলে এটাও ভুল, এটাও ভুল, এটাও ভুল, এটা কিন্তু হচ্ছে সঠিক। আমি জিনিসটা কি বুঝাতে পেরেছি? ক্লাসটা ডিলিট করিয়েন না স্যার, 100% ক্লাস ডিলিট হয়ে যাবে। তোমরা মেনশন করে দাও ক্লাস শেষ হবে, ক্লাস শেষ হবার সাথে সাথে ক্লাস কি হবে ডিলিট হয়ে যাবে, কারণ ক্লাস ডিলিট না করলে তোমাদেরকে ক্লাসে কি করা যাবে না, মনোযোগী করা যাবে না। এই জন্য 100% ক্লাস কি হবে ডিলিট হয়ে যাবে, ক্লাস থাকবে না। ওকে, ক্লাস অবশ্যই থাকবে না। দেখো মেডিকেল অ্যাডমিশন টেস্টের ক্ষেত্রে তোমরা একটু দেখো 11-12 সালে একটা প্রশ্ন আসছে। দেখো অনেক প্রশ্ন এসেছে, কিন্তু এগুলোর মধ্যে থেকে যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন আমার কাছে মনে হচ্ছে আমি সেটা নিয়ে কথা বলতেছি। ওকে, নিচের কোনটি কার্বক্সিলিক কার্যকরী মূলক? তাহলে দেখো কোনটি কার্বক্সিলিক কার্যকরী মূলক, দেখো এখানে অপশন ছিল একটা ওয়েস, এটা একটা অপশন ছিল, আর একটা অপশন ছিল হচ্ছে তোমার হচ্ছে ওয়ার, ঠিক আছে, আর একটা অপশন ছিল হচ্ছে তোমার NH2, আর আরেকটা অপশন ছিল বন্ড COOH। তাহলে তোমরাই বলো নিচের কোনটা কার্যকরী মূলক কার্বক্সিলিক অ্যাসিডের? এটা A অপশন, এটা B অপশন, এটা C অপশন, এটা D অপশন। উত্তর দাও তো কোনটা হবে? কোনটি কার্বক্সিলিক অ্যাসিডের কার্যকরী মূলক? একটু কমেন্ট করো, কোনটি কার্বক্সিলিক অ্যাসিডের কার্যকরী মূলক? একটু কমেন্ট করো কোনটা কার্যকরী, কোনটি কার্বক্সিলিক অ্যাসিডের কার্যকরী মূলক? একটু কমেন্ট করো। এটা, এটা, এটা না এটা? একটু কমেন্ট করো তো, একটু কমেন্ট করো। দেখি আমি একটু কমেন্ট দেখতে চাচ্ছি। ডি, ওকে ডি, ওকে ডি, এই তো হয়ে গেছে। ওকে, আর একটা প্রশ্ন দেখো,
মেডিকেল অ্যাডমিশন টেস্টে এই প্রশ্নটা এসেছে 2008 এবং কি 9 সালে 2008 2009 সালে একটা প্রশ্ন আসছে। প্রশ্নটা হচ্ছে নিচের কোনটি অ্যালডিহাইডের কার্যকরী মূলক? নিচের কোনটি অ্যালডিহাইডের কার্যকরী মূলক? এ ছিল COOH, ওকে, বি ছিল বন্ড OH, সি ছিল বন্ড CHO, আর ডি ছিল বন্ড HCHO। এই চারটার মধ্যে কোনটা হবে? এই প্রশ্নটা এসেছে মেডিকেল অ্যাডমিশন টেস্ট 2008 এবং 9 নিচের কোনটি অ্যালডিহাইডের কার্যকরী মূলক? অ্যালডিহাইডের কার্যকরী মূলক। মেহেদী হাসান ফাইসাল, কি জন্য ক্লাস রেখে দিতে হবে আমাকে কারণ বলো। মেহেদী হাসান ফাইসালের আইডিতে কে আছে? কি জন্য রেখে দিতে হবে ক্লাস? আমাকে কারণ বলো, যেই কারণে ক্লাস রাখতে হবে আমাকে কারণ বলো। ওকে, দেখো কোনটা উত্তর হবে, কিন্তু সি, উত্তর হবে সি। ওকে, তো শিক্ষার্থী বন্ধুগণ, এখন তোমরা কিভাবে পড়বে আমি তোমাদেরকে পড়ার কৌশলটা আমি তোমাদেরকে শিখিয়ে দিই। তোমরা একটু লক্ষ্য করে দেখো, তোমরা যখন ক্লাসে বসবে তখন তোমার হাজারী স্যারের বইটা তোমার কাছে থাকবে। মন দিয়ে শোনো, আমার কথাগুলো মন দিয়ে শোনো। হাজারী স্যারের বইটা কাছে থাকবে, বইটা দাগানো আছে। ওকে, এইবারটা আমি কি করতেছি খেয়াল করে দেখো, আমি বইয়ের প্রত্যেকটা অনুচ্ছেদ অনুযায়ী আমি ধারাবাহিকভাবে কি করতেছি, আমি জিনিসগুলো তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি, শিখিয়ে দিচ্ছি, মনে রাখার জন্য কি কৌশলগুলো শিখিয়ে দিচ্ছি। ওকে, এইবারটা তুমি কি করতেছো দেখো, তুমি ওই বইটা বের করলে, পাতাটা বের করলে, টপিকটা বের করলে, এইবারটা দেখো আমি যা পড়াচ্ছি সাথে সাথে কি হচ্ছে, তোমার মূল বইটাও কিন্তু পড়াটা কিন্তু হয়ে যাচ্ছে। তাহলে মূল বইটা পড়া হয়ে গেল। এইবারটা যখন মূল বইটা পড়া হয়ে গেল, ক্লাসের সাথে সাথে কিন্তু তোমার মূল বইয়ের মূল জিনিসগুলো কিন্তু পড়া হয়ে যাচ্ছে, বোঝা হয়ে যাচ্ছে, টেকনিক শেখা হয়ে যাচ্ছে। এইবারটা কি করো, ক্লাসটা শেষ হবার পর তুমি কি করো, তোমার মতন করে এই ক্লাস নোট যেটা তুমি খাতায় তুমি তৈরি করলে, এই খাতায় তুমি কি করো, এই খাতাটা কি করো একবার নিজের মতন করে পড়ো। পড়ার পরে আবার তুমি মূল বইটা বের করো, মূল বইটা বের করে এইবারটা তুমি কি করো, তোমার মতন করে ক্লাসের সময় যেগুলো পড়েছিলে ওগুলো আরেকবার রিভাইজ দাও। দেওয়ার পরে দেখো দাগানোর বাহিরে কিছু আছে কিনা, দাগানোর বাহিরে যদি তোমার কাছে কিছু থাকে, যদি মনে হয়, তুমি সেগুলো একবার পড়ে নাও। পড়ে নেওয়ার পরে তুমি কি করো, তোমার ইচ্ছা মতন তুমি কি করো, যে কোনো একটা কি, তুমি এই যে রয়্যাল গাইডের কথা বলেছি তোমাদেরকে, এই যে রয়্যাল গাইড তোমাদেরকে কিনতে বলেছি, কেমিস্ট্রি রয়্যাল গাইডের কথা বলেছি, তোমরা কি করো, কেমিস্ট্রি রয়্যাল গাইডটা তোমরা কি করো, এইবারটা তুমি কি করো, এই টপিক অনুযায়ী তুমি কি করো, এই সলভ করা শুরু করো। দেখো খুবই সুন্দরভাবে তোমার একটা কি ভালো কিন্তু কি একটা প্রিপারেশন হয়ে যাবে। ক্লিয়ার হয়েছে কথাটুকু? আর প্রতি শুক্রবার করে তো কি তোমাদের তো পরীক্ষা থাকছে, আমার মনে হয় পড়াটা অনেক সুন্দরভাবে, অনেক গোছালো ভাবে তোমাদের কিন্তু হয়ে যাচ্ছে। ওকে, তে অবশ্যই কি শিক্ষার্থী বন্ধুগণ, তাহলে আজকে এই পর্যন্তই থাকবে, তোমরা এই পর্যন্তই পড়বে। আগামী বুধবারে আমরা নতুন কিছু নিয়ে কি আবার উপস্থিত থাকবো। তো শিক্ষার্থী বন্ধুগণ, তাহলে আজকে এই পর্যন্তই থাকলো। সবাইকে আগামী ক্লাসের আমন্ত্রণ জানানোর আগে আমি একটু তোমাদেরকে কি কমেন্টগুলো একটু দেখে নিয়ে তারপরে ক্লাসটা কি শেষ করবো। আমি একটু কমেন্টগুলো একটু দেখে নিই। কি আমাকে কি কোচিং এর কথা ভাবতে হবে বলো? তাহলে কোচিং এর কি বলেছে, যে কোচিং এর কারণে 10:30টা বেজে যাচ্ছে, তাহলে কোচিং এর টাইম চেঞ্জ করে নিবা, কোচিং এর টাইম চেঞ্জ করে নিবে। অ্যাডমিশন টেস্ট 100% হবে, অ্যাডমিশন টেস্ট 100% হবে।
আমি দাগানো, আমি যে বইটা দাগিয়ে তোমাদেরকে পিক দিচ্ছি, এটা কত এডিশনের? এটা কত এডিশনের? এটা জানুয়ারি 2020-এর। এটা হচ্ছে জানুয়ারি 2020-এর। ওকে, এটা জানুয়ারি 2020-এর। ওকে, এটা জানুয়ারি 2020-এর এটা। ওকে, তো শিক্ষার্থী বন্ধুগণ, তাহলে আজকে এই পর্যন্তই থাকলো। সবাইকে ধন্যবাদ সাথে থাকার জন্য। তোমরা সবাইকে মেনশন করে দাও যে তোমাদের ক্লাস কেমন হচ্ছে, কেমন বুঝছো, কেমন লাগছে, এই বিষয়গুলো তোমরা কি করো, সবাইকে কি করো, মেনশন করে জানিয়ে দাও যে মানে কি তোমাদের পড়াটা কত সুন্দরভাবে হচ্ছে, কত সুন্দর গোছালো হচ্ছে, কত সুন্দর করে ক্লিয়ার হচ্ছে। বই ধরে ধরে প্রত্যেকটা টপিক কি দাগানো সহ কি খুবই সুন্দর করে তোমাদের পড়াগুলো হয়ে যাচ্ছে এবং পড়াগুলো খুবই সুন্দর করে কি গোছানো হচ্ছে। তোমরা এই বিষয়গুলো তোমাদের সবাইকে কি মেনশন করে জানিয়ে দাও। ওকে, তোমাদের আর কারো কোনো কোশ্চেন আছে আজকে? আশা করি আর কারো কোনো কি কোশ্চেন নেই। ওকে, তো শিক্ষার্থী বন্ধুগণ, তাহলে আগামী দিন যথাসময়ে যথা টাইমে আবার তোমাদের সাথে কি আমার ক্লাসে দেখা হবে। তাহলে আজকে এই পর্যন্ত। সবাইকে ধন্যবাদ, নমস্কার, আদাব, আসসালামু আলাইকুম।